প্রথমেই আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্যে এবং এই সমাজের একজন মেয়ে হয়ে এরকম একটি শোতে আসা আমরা তো সাধারণত বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব এবং সেই যাহা বলিব সত্য বলিবতে আমাদের এরকম একটা কনজারভেটিভ সোসাইটি থেকে একজন মেয়ে এসে তার জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো স্বীকার করা রীতিমতো দুর্দান্ত সাহস না হলে সেটা সম্ভব না। আপনার বিবেকের জায়গাটিতে আমরা আপনাকে স্যালুট জানাতে চাই। তবে আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করছি যে এইরকম সাহস করবার কারণ কি? বা আপনি সাহসটা পেলেন কোথা থেকে? প্রথমত আমি সালাম জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি মানুষের জীবনে অনেক ঘটনা, অনেক কিছুই আসে স্টেপ বাই স্টেপ অনেক কিছুই হয়। কিন্তু ভুলটা আসলে এমনভাবে হয়ে যায় না জানা সত্ত্বেও ভুলটা হয়ে যায়। তো এই ভুলটা করাতে অনেক বড় একটা ভুল আমি করেছি। যেটার জন্য আমার মনকে আমি কখনোই ক্ষমা করতে পারি না। নিজেকে কখনোই ক্ষমা করতে পারিনি। তো আমি চাই যে আমার কথাগুলো শোনার পর সহজে অন্ততপক্ষে এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের ভুলে হয়তো কেউ কখনো যাবে না। কারো সম্পর্কটা যেরকম থাকবে ওরকমভাবেই রাখার চেষ্টা করব। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মতো করে ভুল আর যাতে কেউ না করে। যে ভুল করেছি সে আমার ১ম একটু ছোটবেলা থেকে একটু বলে নেই যে, আমি ছোটবেলায় খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। স্কুলে সবসময় গান, নাচ এগুলা কন্টিনিউ আমি করতাম। এভাবেই আমার দিন চলতে শুরু করে। বড় হতে থাকি। বাবা ছিল না, বাবা আমার 91 এ আমার বাবা মারা যায় ছোটবেলাতেই। কবে বোন ছিলেন আপনারা? আমরা ৩ বোন ১ ভাই। বড় বোন আমার বাবা থাকতেই বিয়ে হয়ে যায়। এখন বর্তমানে আমার বড় বোনের হাসব্যান্ড একজন এসপি। আমার বাবাও পুলিশেই চাকরি করতেন। পুলিশ অফিসার ছিলেন। বাবা মারা যাওয়ার পরে আমার বড় বোনই আমাদের দেখাশোনা করত। তারপর যাই হোক প্রাইমারি কমপ্লিট করার পর 6 এ আমি দেশের বাড়িতে ভর্তি হই। ভালোই যায় ছোটবেলার দিনগুলি। তারপরে স্কুল লাইফ শেষ হলো, কলেজ লাইফ। আমি ঢাকায় এসে ভর্তি হই। পরবর্তীতেই পাশ করার পরে আমার বিয়ের কথাবার্তা চলে। তো ইন্টারের ১ম বার আমি রেজাল্ট আমার এক সাবজেক্ট খারাপ হয়। আচ্ছা। তো আমি ২০০০ এ এটা করি। জি। আ ২০০০ এই আমার বিয়ে হয়। ফ্যামিলিগতভাবেই ২০০০ সালে আপনার বিয়ে হয়ে গেল। ২০০০ মানে এটা কি সেটেল ম্যারেজ ছিল? হ্যাঁ, এটা সেটেল ম্যারেজ ছিল। তো আমার দুলাভাইয়ের সাথে ওর পরিচয় হয়। হওয়ার পর ও আমার ব্যবসা করতো যেহেতু, ব্যবসার কাজেই দুলাভাইয়ের সাথে দেখা হয়। ওখান থেকে কথাবার্তা বলতে ও তখন ওইখানে তার এলাকার কমিশনার ছিল। তো কমিশনাররা অন্ততপক্ষে ওরকমই হয়। তো দুলাভাইয়েরও ধারণা সে কথাবার্তা বলিয়ে তার কাছে ভালো লাগছে। তো সে ভাবলো যে হ্যাঁ, তো আমার একটা শালী আছে। ঠিক আছে চলো একবার দেখে আসি যে। মানে এই ফার্স্টই আমাকে জীবনে কেউ আমাকে দেখতে আসা। জি। আসছে পরে। তো দেখে তারা পছন্দ করলো ওখানে। পরে আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ পার হয়ে এখানে আমাদের বিয়ে-শাদী হলো। তো আমার ২০০১ এ আমার ফার্স্ট বেবিটা হয় আমার ছেলে। ২০০০ সালে বিয়ে হয়ে গেল, ২০০১ এ বেবিটা হয়ে গেল। হ্যাঁ, আগস্টে। বিয়েটা হইছে খুব তাড়াহুড়ার মধ্যে। দেখেছে ১ সপ্তাহের ভিতরেই। তাদের মানে ওই ছেলের পছন্দ হয়, যার জন্য আর কোনো কিছু দেখার সুযোগ দেয় নাই। মানে আমার বাবা তো নাই, গার্জিয়ান হিসাবে দুলাভাই তখন ওই সময়তেই মিশনে যাবে। তো উনিও আর সময় পায় নাই। আমার ভাইয়াকে বলল যে, "তুমি যেয়ে একটু দেখাশোনা করে আসো।" তার মধ্যে ভাইয়ার ছিল মাস্টার্স পরীক্ষা। মানে আমাদের ফ্যামিলিতে গার্জিয়ানের সংখ্যাটা ছিল খুব কমই। ঠিক আছে? তো ও আবার এদিকে অনেক কথাই আমাদেরকে মানে বানায়, বানায় অনেক কথা বলছে। তো ওরা আসলে ফার্স্টে পরবর্তীতে আমাকে অনেকবার বলত যে, "আসলে আমি ভাবতেও পারি নাই আমার কাছে বিয়ে দিবে তোমাকে।" ওকে। যে কারণে হয়তো নিজেকে একটু বড় করে জাহির করেছে। বড় করে বলছে। তো বড় করে বলছে যার জন্য এটা বিলিভ করছে। আরেকটা কারণ ছিল সে হজ করছে। বিয়ের আগে হজ করেছিল। হজ ওকে। করে আসছে। যার জন্য মানে দুলাভাই আম্মা খুব সহজ সরল। তো উনি এই কথাটা শুনে বলে যে, "না একটু জামাই পেয়েছি। ছেলেটা ভালো। অন্তত মিথ্যে কথা তো তার মুখ দিয়ে আসবে না।" অনেক কথাই বলছে। ঠিক আছে। এমনিতে কোনো নেশা জাতীয় কোনো জিনিস, পান, সিগারেট এমনিতে কোনো কিছু খেত না। ওকে। এমনি কোনো বাজে অভ্যাসও তার ছিল না। সে ঠিকাদারি করত। হুম, হুম। ঠিক আছে? পাথর আনলে এগুলো আমি পছন্দ করতাম না। আচ্ছা। সে আমি বিয়ের আগে যেটা শুনতে পারছি যে তার বাজারে বিজনেস আছে। মানে অনেক বড় মানে গোডাউন যেটা, স্টক বিজনেস যেটা, ওটা আছে আমি জানতাম। এটাই তো মানে হলে এটা অনেক ভালো। যে সে যে এলাকার মানুষ ওইটা একটা বাণিজ্যিক এলাকা বললেই চলে। ওকে। তো ওখানে এরকম মেক্সিমাম মানুষই এরকম করে। আমরা ছোটবেলা থেকে ওইখানে থেকে আসছি। আমার আব্বু ওইখানে চাকরি করছে। তো এটা ওরকম হলে কোনো খারাপ না, ভালো। আর আমি তখন যখন আমার বিয়েটা হয় তখন এই সম্পর্কে আমি এত কিছু ভালো বুঝতে পারবো না। আমাদের এত তাড়াতাড়ি মানে কনসেপ্ট করা বা বাচ্চা-কাচ্চা নেওয়ার কোনো ইয়েও ছিল না। কিন্তু সে ওই যে তার একটা ধারণা ছিল আসলে মনে হয় না বিয়ে দিবে। এমনিতেই বলতে থাকি কি যা বলার। কিন্তু যখন দেখছি বিয়ে দিয়েই ফেলছে এখন এটাতে যদি কোনো কিছু না হয় তাহলে যদি আবার সে চলে যায়, তো তার ফ্যামিলি যদি তাকে নিয়ে যায়। কিন্তু এই যুগে তুই তো বাচ্চাটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, সে এটা ইয়ে করছে। তো ১ম তারপরে যখন আমি আস্তে, আস্তে এটা ফিল করতে থাকি, আমার ফ্যামিলির মানুষ আমার বড়াপা অ্যাকচুয়ালি মন থেকে এটা পছন্দও করছিল না। কিন্তু একমাত্র দুলাভাইয়ের ইয়েতে বলে যে, "না আমার কাছে ভালো লাগছে সে। এখনের যুগে এরকম ভালো ছেলে পাওয়া যায় না।" এই সেই।
বিয়ের সময় সে চাচা শ্বশুরের বাসায় নিয়ে ওদেরকে দেখাইছে। ওরা ওখানেই বসছে, ওখানেই খাওয়া-দাওয়া করছে। যার জন্য ওরা ভাবছে যে ওইটাই তাদের বাড়িটা। আচ্ছা, আচ্ছা। তা আমাকে বিয়ে ফোনে যোগাযোগ নেই। কি ব্যাপার ফোনে কথা বলতে একদিন ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তার হাজব্যান্ড ধরল। ওকে। তার মানে পার্সোনাল বস নাম্বার নাম্বার ছিল না তো ও ধরলো। মাসুদ ধরার পরে তো আমি বললাম যে, "লতা কোথায়?" বলল যে, "কেন? ওর দরকার কি?" বলতেছি, "একটু দরকার আছে।" তো বলল যে, "আমার কাছে বলা যায় না।" আমি কি আপনার কাছে কি বলবো আমি? ওকে একটু দেন। ও তো বাবার বাড়িতে চলে গেছে। আমি কি বাবার বাড়িতে চলে গেছে? ও তো কালকেও আসলো। তো বলল যে, "কত কিছু হয় আমাদের মধ্যে।" তো বলে কি, "আমি কি আপনার সাথে কথা বলতে পারি?" মাসুদ আপনাকে বলছে যে আপনার সঙ্গে কথা বলতে হ্যাঁ, পারে কিনা? পারি ওকে। কিনা। তখন আমি বললাম যে, "আপনি আমার সাথে কি একটু কথা বলবেন?" কয়, "না, আপনাকে না আপনার সাথে কথা বলতে ভালো লাগে। তো কথা বলতে ভালো লাগে, আপনাকে ভালো লাগে।" এই সেই। আমি কি উল্টাপাল্টা কথা বলেন ভাইয়া? আপনি এগুলা কি করে বলা আপনার মানায়? তারপরে বলল যে, "মানায় না কেন? আপনি এত কথা বলেন কেন? আমি যেটা বলতেছি এটা আপনি একটু শুনলে সমস্যা কি?" আমি কই, "সমস্যার কোনো কিছু না। কিন্তু এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না। আমি এটা শুনতে চাই না।" তো আমার কেন জানি তখনই ১ম ফোনেই এই ধরনের কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে আপনারা দেখা করলেন, দেখা হওয়ার কতদিন পরে ফোনে কথা হচ্ছে? প্রায় ৩-৪ মাস পরে ৩-৪ মাস পরে ফার্স্ট ফোনেই আপনার সঙ্গে এভাবে কথা বলছে। বলে, "আমি ওকে। কি আপনার সাথে" মানে আমি মানে শুধু এতটুকু বললাম, "আমি কি আপনার সাথে কথা বলতে পারি?" হুম, হুম। "কি কথা বলবেন আপনি?" যে, "না আপনার বিজনেস সম্পর্কে।" এই ধরনের কথাগুলাই বলছিল তখন। তো তার ব্যালেন্স শেষ হয়ে গেল তো অফিসে চলে গেল সে। অফিসে যাওয়ার পথে সে আবার আমাকে ফোন দিল। হ্যাঁ? ব্যালেন্স করে আমার মোবাইলে তখন ব্যালেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা এখন বলতে চাচ্ছি। আমি কি বলবেন আপনি বলেন। কয়, "না আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আপনাকে তো আমি অনেকদিন যাবত চিনি। অনেকদিন যাবত দেখি।" আমি কি দেখেন চিনবেন না কেন? আপনার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক। তখন কিন্তু তার ফ্যামিলির মানুষ আমার বাসায় আসা যাওয়া করতো না। এটা অনেক পরেও এটা হইছে। ওকে। ওর সাথে পরিচয় আমার ভালো আছে। আমাকে তো এমনি দেখবেনই। আমার দোকান থেকে ওকে প্রায় সময় নিয়ে যান। তো আপনার সাথে দেখা হবে না? তো এই ২-১ দিন জাস্ট এতটুকুই। প্রায় সপ্তাহখানেক যাওয়ার পরেই। তো কথা বলতে একদিন বলল কি অফিসে যাওয়ার সময়। তো আমার মোবাইলে আবার ব্যালেন্স করল। মোবাইলে এগুলো জিজ্ঞেস করার পরে কিভাবে জানি ব্যালেন্স শেষ হয়ে গেল। ব্যালেন্স করে তারপর বলল কি যে এই ফার্স্ট তার কাছ থেকে কখনোই আমি মানে কোন জিনিস আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো। কারো কাছ থেকে কোন কিছু নেওয়াটা। সবচেয়ে বেশি খারাপ লাগে এগুলো। তো উনি যখন এটা করলো আমার খুব রাগ হলো যে, "আপনি এটা করলেন কেন? আমি কি আপনাকে বলছি?" "না আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে আমার সাথে কথা বলে এইজন্য দিলাম।" তো আমি বললাম যে, "আপনি যদি আমার সাথে কথা বলতে চান এটা আপনি কখনো করবেন না।" আপনি অনেক প্রেস্টিজিয়াস আপনার জায়গাতে এটা আমরা বুঝতে পারছি আপনার কথায়। কিন্তু একটা প্রশ্ন এসেই যায় যে আপনি যদি কারো কাছে বিজনেসের কথা জিজ্ঞেস করেন সেটার জন্য ২ মিনিট সময় লাগে, ৩ মিনিট সময় লাগে। কিন্তু কথা বলতে গিয়ে আপনাদের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে এবং সে আপনাকে ফ্লেক্সিলোড করে দিচ্ছে। নিশ্চয়ই এটা ১ম দিনই দেয়নি। কয়েকদিন পরে দিয়েছে। একদিন পরে তো এই সময়টাতে আপনারা কি ধরনের কথা বলেন? এই যে আপনার বিজনেস কেমন চলতেছে, ওটা যে করতেছে এগুলো কোনো কথা হলো, এগুলো কোনো কাজ হলো। এটা কি করেন? এটা না করে অন্য কিছু করতে পারেন না। যেটা করতেছেন ওইটাই ভালো করে করেন, ওইটাই মনোযোগ দিয়ে করেন। যাই হোক, তো কয়েকদিন যাওয়ার পরে উনি আমাকে সরাসরি বলে যে, "আপনাকে না আমার খুব ভালো লাগে।" আমাকে মানুষকে তো ভালো লাগতেই পারে। তো "না, আমি ওইভাবে না, আপনাকে আমার অনেক ভালো লাগে।" তো তখনই আমাকে সে প্রপোজ করে। প্রপোজ করে? প্রপোজ একে সরাসরি বলে, কি প্রপোজ করে? সরাসরি বলে, "I love you" মানে উনি এই কথাটা বলার পরে আমি কেমন একটু শক খেয়ে যাই। যে আসলে এটা কি ব্যাপারটা? তখন আমি একটা জিনিস কি মানে লতা যে আমাকে বলতো যে তার হাসব্যান্ড বিভিন্ন মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করে সেইটা ধরার জন্য, সেটা বোঝার জন্য তার এই কথাটা সাথে তো কোনো রিয়েক্ট করি না পরবর্তীতে। পরে অনেক পরে তখন আমি এটা অ্যাকসেপ্ট করি। তাকে শুধু একমাত্র বোঝার জন্য। আসলে কি সে এরকম টাইপের মানুষ। কিন্তু তার সাথে কোনো সম্পর্ক করার মতন মানে আপনি টেস্ট করতে চাচ্ছিলেন। টেস্ট করতে চাচ্ছি। তার আগে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। ১ম কথা হচ্ছে যে আপনার হাসব্যান্ড কি আপনাকে এই লাভ ইউ বা থাকে না অনেক রোমান্টিক হয়। আপনার হাসব্যান্ডরা কখনো লাভ ইউ বলা বা ওই জাতীয় একটা রোমান্টিসিজম এর মধ্যে নিজেকে নেয়া। এগুলো কখনো করতো? এই জিনিসটাই আমি তার কাছে মিস করতাম। কারণ যে বয়সটাতে আমার বিয়ে হয়েছে, ওইটা তো মানে ওরকম পরিপক্ক ছিল। ডিফারেন্সটা কত ছিল? কত বছরের ডিফারেন্স ছিল আ আপনাদের মধ্যে? তার সাথে আমার প্রায় ১২-১৫ বছরের ডিসট্যান্স। ১২ থেকে ১৫ বছরের গ্যাপ। ভুলের মুখোমুখি হব। ওকে, লুবনা ফিরছি আপনার কাছে। আপনি যে জায়গাটিতে ছিলেন যে আপনি এক ধরনের টেস্ট করতে চাইলেন যে আসলেই লতা সত্য বলেছিল কিনা সেটার জন্য আপনি এগ্রি করে নিলেন যে ওকে, আই লাভ ইউ টু। রাইট? হ্যাঁ, হ্যাঁ, তারপর? অনেকদিন পরেই হচ্ছিল। যাই হোক আমার কাছ থেকে এটা অনেকদিন পরে রিং ব্যাক করি। জি। তো এভাবেই আমাদের দিন চলতে থাকে, কথা বলতে থাকি। ছেলে-মেয়েদের নিয়ে কথা হয়। আর ও তখন বেশি লতাকে আমার দোকানে মানে পাঠাতো। মানে আসলেই সে নিয়ে যেতে পারবে। নিয়ে যাওয়ার উছিলা আমাকে দেখে যেতে পারবে। হ্যাঁ? তো আমাকে অনেক প্রপোজ করতো মানে বাহিরে যাওয়ার জন্য। "চলো বেড়ায় আসি, ঘুরে আসি।" সে আবার লতার কাছ থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানলো যে আমার হাসব্যান্ড কিরকম, এই সেই। তো আমি যেহেতু ওর কাছে সবকিছু বলতাম তো ও যখন ওদের স্বাভাবিক, ইস! সে এত কষ্টে থাকে। সে এরকম করে। এটা স্বাভাবিক তার আমাদের মানে মধ্যে আপনার হয়। উইকনেসটা সে জেনে গিয়েছে। হ্যাঁ, জেনে গিয়েছিল। ওকে। জেনে যাওয়ার পরেই এক তো আমাকে তার ভালো লাগে। তারপরে আবার সে এই জিনিসগুলো জানতে পারল। তো এর মধ্যে সে আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল। তো সে আমাকে বলার পরে অনেকদিন পরে আমি তাকে টেস্ট করানোর জন্য তো আস্তে তার সাথে কথা বলতে আমিও একসময় বললাম। তো ও আসতো।
দেখতাম মানে আমি প্রথম আগে তো যেতাম যে বান্ধবীর হাজবেন্ড সালাম দিতাম, কথা বলতাম। তো ও আসলেই সালাম দিত, কথা বলতে কি ওর ব্যাপার, মানে তখন সে থাকতো ওর সাথে, তো ভালোভাবেই কথা বলতো। পরবর্তীতে যখন আমি এটা বললাম, বলার পরে আমার ভয় লাগতো তার সামনে যেতে, মানে কেমন আনইজি ফিল করতাম, মানে খুব লজ্জাও লাগতো যে যাওয়াটাতে। যাই হোক, তো এইভাবে করতে তো একদিন ফোনে বললাম যে, "কি ব্যাপার? আমি তো ওকে আনতে যাই, এটা তো তোমাকে দেখার জন্য।" আমি বললাম যে, "দেখার জন্য? দেখা তো হবেই। দেখতেছেন না?" আমিও তখন আপনি করে বললাম, "দেখতেছেন না?" যাই হোক, এভাবে করতে আমাদের কথা বলতে অনেক সময় কেটে যায়। প্রায় ১ বছরের মতো। শুধু কথাই বলেছেন? হ্যাঁ, কথা। আচ্ছা, এই কথাগুলো বলতেন কখন? রাতের বেলা তো বলার সুযোগ ছিল না, কারণ হাসব্যান্ড ছিল ও তো পাশে। যখন দোকানে থাকতাম দোকানের সময়টা আর একটু ও বলতেন। যখন অফিসে থাকতো ওকে। তখন ফোন করতাম। দিনের বেলাতেই? হ্যাঁ, দিনের বেলাতে। ওকে। আবার মানে অফিস শেষ তো করে তার বাসায় সাথে যেতাম। বাসায় যেতেন? হ্যাঁ। বান্ধবী? মানে হ্যাঁ, ১ বছরের মধ্যে তাদের ফ্যামিলি ভাবে সম্পর্কটা এমনভাবে হইছে, মানে নিজেদের রক্তের সম্পর্কও মনে হয় নিজেদের আত্মীয়তার মধ্যে। এর মধ্যে লতা আপনাকে কোনো সন্দেহ করে? না, না। সে কখনোই আমাকে কোনো ব্যাপারে মানে সন্দেহ করত না। এই যে একসাথে কথা বলতেছি, অনেক সময় দেখা যায় না যে ভালোবাসি আমরা একজন আরেকজনকে। এই যে কথা বলতেছি, অনেক সময় সে আমাকে একটা মানে আদরের ভঙ্গিতে একটা কথা বলল। "কি গো তুমি কি?" মানে একটু আদরের ভঙ্গিতে কথা বলল। তো তখন লতা নাই। ও তো মানে বিশ্বাস করে বিলিভ করে ওই যে আমরা ড্রয়িং রুমে বসে আছি টিভি দেখতেছি, যখন তাদের বাসায় গেলাম। বাসায় যাওয়া আসা শুরু হলো। ও যখন চলে যেত তখন ও এসে আমার হাতটা ধরতো বা কথা বলতো। এরকম। মানে কথা বলতাম একজন, মানে ওরকম ভাবেই কথা বলতাম। মানে লতা পাশের রুমে থাকা অবস্থায় এই কাজটা হতো? হ্যাঁ, তো ওরকমভাবে কোনো ওরকম খারাপ কোনো কথা ওর তখন আমাদের মধ্যে হতো না। ওরকমভাবে ইয়ে করত না, আপনি যেটা বলছিলেন যে আপনি ১ম এ টেস্ট করার জন্য আপনি এগ্রি করে ফেললেন যে ঠিক আছে আমিও লাভ করি। কিন্তু ১ বছরের সম্পর্কের কথা বলছেন ১ আপনি। বছরের তার মানে কি আপনি প্রেমে পড়ে গিয়েছেন? টার্গেটটা ওরকমই তখনও কিন্তু ওরকমই ছিল। ১ বছর ধরেই এরকম? হ্যাঁ, আমার টার্গেটটা আসলে আমি ওরকমভাবে একটু স্ট্রংলি মোটামুটি মানে একটু স্ট্রং ছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু আমি মেল পারসন, আমার বাচ্চা আছে, হাসব্যান্ড আছে। এগুলা নিয়ে কথা সবসময় মাথায় থাকতো এটা যে আমি একটু কনফিউশন থেকে আমাদের শ্রোতাদেরকে দূরে নিয়ে আসতে চাই। প্রত্যেকটা সম্পর্কেরই একটা গোল থাকে। আপনারা দুজন যখন কথাবার্তা বলতেন পরস্পরের প্রতি, আপনাদের সম্পর্কের লক্ষ্যটা কি ছিল? মানুষ টেস্ট করে আপনার লাভটা কি হবে? একটা যেটা যে তার ওয়াইফ তো তাকে আপনার চেয়ে অনেক ভালো জানে। সেটা আপনার বিলিভ টেস্ট করার কোনো দরকারও নাই। ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি করছেন। লাভটা কি হচ্ছে? আস্তে দেখতে তার অ্যাটিটিউড গুলা, তার কথাবার্তাগুলা, তার সে যে কাজ করতেছে, এগুলা দেখতে আমার নিজের কাছেই মনে হয় যে আমি নিজে থেকেই তাকে টেস্ট করব কি, আমি নিজেই তার প্রেমে পড়ে গেছি। ওকে, নিজে আপনি তার প্রেমে পড়ে গেলেন এবং সেটা বছর খানেকের মধ্যেই। হ্যাঁ। আচ্ছা, কিন্তু প্রেমে পড়ার আগে আপনি তো আপনার লিমিটেশন গুলো জানতেন যে আপনার একটা সংসার আছে, আপনার হাসব্যান্ড আছে, আপনার বাচ্চা আছে ২ টো এবং তারও তো সংসার আছে। দুজনেই আপনার এ সম্পর্কে খুব ভালো জানতেন। কিন্তু আপনারা কি চাইতেন? মানে কথা বলতে ভালো লাগতেছে, ভালোবাসতেছি। যা ভাল লাগছে আপনারা সেটা করে যাচ্ছেন। সেটাই কথা বলতে যাচ্ছি, মানে করে যাচ্ছি। ঠিক আছে? হয়তো আমি আমার হাসব্যান্ডকে নিয়ে কখনো বেড়াতে যেতে পারতাম না। সে কোথাও এই মানে ৬-৭ বছর ঢাকা থেকেছি, কোথাও নিয়ে যায় না। ছেলে-মেয়েদের নিয়ে চলো একটু বেড়াইতে যাই। এই জিনিসগুলো তার মধ্যে ছিল না। ওকে। ঠিক আছে? তো মাঝে ও যখন বলতো যে, "আজকে ফ্রি আছো? চলো একটু বেড়াতে যাই।" ও বলতো? ঘুরে আসা, হ্যাঁ। তো আমিও আচ্ছা, আপনিও কি কখনো জিজ্ঞেস করেছেন তুমি তোমার ওয়াইফকে নিয়ে বেড়াতে নিয়ে যাও কিনা? আমার ভালো লাগে না। ও বলতো ভালো লাগে না। হ্যাঁ। ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে যে উনার কিন্তু বেড়ানোর অভ্যাসটা মনের মধ্যে আছে এবং সেটা আল্টিমেটলি নিজের ওয়াইফের সাথে ওই প্র্যাকটিস করছেন না। কেন করছেন না সেটা অন্যরকম একটা ব্যাখ্যা থাকতে পারে। আচ্ছা, আপনার হাসব্যান্ড যদি আপনাকে বেড়াতে নিয়ে যেত বা আপনার হাসব্যান্ড যদি আপনাকে ওই যে খুব রোমান্টিক একটা মোমেন্টে বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে কি এই মানুষটার আপনার জীবনে কোনো প্রয়োজন থাকতো? কোনো ঘটনাই ঘটতো না তখন। কোনো ঘটনাই কিন্তু ঘটতো না। যদি ওরকম একটা প্রত্যেকটা মেয়ের জীবনে যেরকম চায়, হয়তো সম্পূর্ণ না, কিছুটা হলেও। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের যুগে মেয়েরা আমরা চাই যেটা, যে আমার হাসব্যান্ডের টাকা-পয়সা থাকবে। মানে ওরকম, যেটা আমি চলতে পারি। কারো কাছে যেন হাত পাতে না হয়। ফ্যামিলির কাছেও এরকম হাত পাতে কিন্তু কোনো মেয়েই চায় না যে বিয়ের পর আবার ফ্যামিলির কাছে হাত পাতা। তো এগুলাই কিন্তু আমাকে তার কাছ থেকে অনেক দূরে চলে নিয়ে ওকে, তারপর কি হলো? বেড়াতে নিয়ে যেতে চেন। হ্যাঁ, বেড়াতে যেতাম। বেড়াতে যেতেন আপনারা বেড়াতে? হ্যাঁ। কিভাবে ম্যানেজ করতেন? আমি ওই যে তখন আমার হাসব্যান্ড থাকতো না। কাজে বলতো যে ব্যবসার কাজে হয়তো দেশের বাড়িতে থাকতো বেশিরভাগ সময়। যেত। আবার আরেকটা জিনিস কি, আমি তাকে আসলে জিজ্ঞেসও করতাম না তখন। মানে যখন তার সাথে আমি সম্পর্কে জড়াই যাই তখন হয়তো তার প্রতি আমার এতটা কেয়ার আর কোনো কিছুই ইয়ে লাগতো না। কি করতেছো না করতেছো, কি হইতেছে না হইতেছে। তারপরে তো সে তার একটা সন্দেহ ঢুকে গেল। কি ব্যাপার? সে এখন আগের মতো এরকম না। বাসায় এত হইচই করি না, কোনো কথা নাই। আমি আমার মতো চলতেছি। এটাই তার আরো বেশি ইয়ে লাগলো। তখন আস্তে খালি উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। এই যে মার্কেটে যাচ্ছি, মানে বিজনেসের কাজের জন্য মার্কেটে যাচ্ছি, এই মানে খুব বাজে কথা। আপনার হাসব্যান্ড আমার আপনারা যেভাবে শুরু করলেন নতুন একটা জীবন বা নতুন একটা থিংকিং, এইখানে আমরা একটু ক্লিয়ার হতে চাই। লাইক আপনি ওর সাথে ঘুরতে যাচ্ছেন। হ্যাঁ। সো ডেঞ্জার, খুবই বিপজ্জনক ব্যাপারটা, তাই না? কোথায় ঘুরতে যেতেন, কিভাবে করতেন? আমাদের ফার্স্টলি যাওয়া হলো মিরপুর বেড়িবাঁধে। মিরপুর বেড়িবাঁধে। হ্যাঁ। ওকে। মানে খুব সুন্দর একটা লোকেশন। আমি মানে আমার জীবনে কোথাও ঘুরতে যাওয়া মানে এই ফার্স্ট। আমার হাসব্যান্ডের সাথে একবার গিয়েছিলাম সিলেটে। ওর কি কোনো বাইক ছিল? হ্যাঁ। ওর বাইকে করে আপনি বাইকে গেলেন বেড়িবাঁধে। বেড়িবাঁধে ওখানে ওর ওয়াইফ তখন কোথায় থাকতো? তার ওয়াইফ বাসায় থাকতো। বাসায় থাকতো এবং ওয়াইফ জানতো যে ও অফিসে গেছে বা অন্য কোথাও গেছে।
আপনার হাজবেন্ড জানতো যে আপনি আপনার Business. বিজনেস নিয়ে ব্যস্ত আছেন? ব্যস্ত আছি। সে ম্যাক্সিমাম সময়ে তখন সে ঢাকা থাকতো না যখন আমি যেতাম। হ্যাঁ, তখন আমার বাচ্চাদের অনেক সময় করতাম কি ওর বাসায় বাচ্চাদের, আমার বান্ধবীর বাসায় বাচ্চারা আর বান্ধবী বাচ্চা টেক কেয়ার করো, আমরা দুজন ডেটিং করে আসি। তো এরকম বেশি দিন হয় নাই। একবার হয়েছে এরকম। এইটা আজকে শুনলে সে প্রচন্ড কষ্ট পাবে আমি জানি। তারপর তার সাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো। কথা বলতাম, ভালো লাগতো। এভাবেই করতে, করতে আমাদের দিন অনেক দিন পার হয়ে যায়। তো এর মধ্যে হলো কি আমি অসুস্থ হয়ে যাই। আমার জন্ডিস হয়েছিল। একবার হইছে ওর সাথে সম্পর্ক না হওয়ার আগে। আমি ফার্স্টলি যখন ঢাকায় আসি তখন। ওকে। আর তারপরে হইছে তার সাথে রিলেশন হওয়ার পরে। অনেক পরে হয়। এটা একবারে অনেক কিছু ঘটনার মানে তার সাথে সম্পর্ক রিলেশন অনেকই মানে ফিজিক্যালি রিলেশনও তার সাথে আমার হয়েছে এই সময়টাতে। হ্যাঁ, ওকে। হয়ে যায়। সেটা করেছে আমাকে একদিন বলল যে, "চলো আজকে ইয়েতে যাবো এয়ারপোর্টে। এয়ারপোর্টের দিকে ওখানে।" তো আমি বললাম যে, "ওখানে কি?" ওখানে সুন্দর লোকেশন আছে। তো তোমার অনেক ভালো লাগবে। তো আমি তো তাকে প্রচন্ড বিলিভ করি, প্রচন্ড ভালোবাসি। তো ওখানে গেলাম। যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি, অনেক বৃষ্টি। হুম, হুম। তো অনেক বৃষ্টি, বৃষ্টির মধ্যে কোথায় যাবো? মানে ভিজে দুজন একবারে কাক হয়ে গেছি। মানে এত বৃষ্টি তো বলল কি যে, "এখানে ভালো হোটেল আছে। চলো আমরা একটু রেস্ট নেই।" হ্যাঁ, রেস্ট তো দুজনের সম্মতিতে আমাদেরও মানে খুব এমনিতেই তো সম্পর্ক খুব গভীর। তারপরেও মানে যে এখন মনে হচ্ছিল তখনকার মনে হচ্ছিল যে একবার মানে কোনো ইয়েই নেই। মানে তারও কোনো সংসার নেই, আমারও কোনো সংসার। আমরা দুজন মিলেই মানে দুজন দুজনের জন্য। হ্যাঁ, এরকমই একটা মনে হচ্ছিল। যাই হোক, ওখানে যাওয়ার পর তো হঠাৎ করে আমাদের মধ্যে একটা যেহেতু দুজনই এক ভেজা, তারপর সামনাসামনি ভালোবাসার মানুষ, এই এর মধ্যেই আমাদের একটা রিলেশন হয়ে যায়। তারপর আমার খুব গিল্টি ফিল হচ্ছিল তখন। মানে তার চেয়ে খারাপ মনে হয় যে আমার জীবনেও আমি এরকম খারাপ ফিল করিনি কখনো। এত খারাপ লাগছে। তারপরে আমি তার সাথে অনেকক্ষণ কথাও বলি নাই। তার মানে আমরা দুজন দুজনের সাথে অনেকক্ষণ কথা বলি নাই। তো সে আমার কাছে সরি বলছে। যে আসলে এরকম একটা চিন্তাও করতে পারি নাই। তোমাকে আসলে আমি মন প্রাণ থেকে ভালোবাসি। কিন্তু এইভাবে কখনো কোনো কিছু হবে এটা বা যাই হোক। পরে ওখান থেকে চলে আসি। তার সাথে অনেকদিন আমাদের দুজনের মধ্যেই আবার ২-৩ দিন যাবত কথাবার্তা হয় না। পরে আবার সেই ফোন দিল। তো এই আস্তে, আস্তে আবার কথা শুরু হলো। তখন এয়ারপোর্ট থেকেই মানে বেড়াতে যেতাম কম। অ্যাক্সিডেন্টালি কখনো যদি কোনো কিছু হয়। তো এর মধ্যে আবার কি যে আমি আমার হাসব্যান্ডের সাথে যে কথাবার্তা বলি না আগের মতো এরকম না। আর তখন মনে হয় যে একটু আরো বেশি তার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে গেল। হাসব্যান্ডের সাথে। হ্যাঁ, হাসব্যান্ডের সাথে আরো খারাপ হয়ে গেল। মানে একটা হচ্ছে যে মানুষ যখন আরেকটার প্রতি ভালোবাসা বা যেকোনো একটাতে পড়ে যায় তখন মনে হয় যে এই সমস্যাগুলো হয়। তো এতদিন পর্যন্ত জ্ঞান করে তার কোনো কিছু করতে পারি না। এখন আবার এরকম তার মধ্যে মানে কোনো কিছুই আর সে খুঁটিনাটি অনেক কিছু খুঁজতো। কারো সাথে কথা বললে যদি আমার কোনো কাজিনরা ফোন দেয়, কথা বলে আবার ধরেন দোকানে অনেক মহিলারা আসে। অনেক সময় দেখা যায় কি তারা বাসায় গিয়ে কোনো একটা জিনিস প্রয়োজন করলো, তার হাসব্যান্ড ফোন দিয়ে আমাকে ফোন করলো। এটা স্বাভাবিক, হতেই পারে। তো যখনই কেউ যদি ফোন করতো সে আবার কন্টিনিউ আমার মোবাইল চেক করতো। আপনার হাসব্যান্ড আপনাকে সন্দেহ করা শুরু করল। হ্যাঁ, যখন আমার ফোন ইউজ করলাম, ফোন নিলাম আমি, তখন থেকেই তার এই জিনিসটা মানে খুব ইয়ে হইছে যে সন্দেহ করত। যে মানে তখন তুই তো গাড়ির মধ্যে চলে যা। তুই কোথায় গেছিলি? ওই যে এখানে গেছিস, ওই যে মার্কেটে যাস। অনেক সময় দেখা যায় যে সে থাকে না, আমাকে মার্কেটে যেতে হয় একাই। কোনো কিছু প্রয়োজন পড়লে। গিয়ে পুরুষ মানুষের সাথে হেসলেতেই করতো, বাজে, বাজে কথা বলতো। ঝগড়াঝাটি হতো। হ্যাঁ, গায়ে ঝগড়া হাত দিত। তুলতো। গায়ে হাত দিত কি সে কন্টিনিউ তার একটা অভ্যাস ছিল কি একটা থাপ্পড় দেবে। মানে থাপ্পড়টাতে লাগতো অনেক। মানে এমনভাবে গায়েগুলো হাত দিত কিন্তু এগুলো কারোরে দেখানোর মতো না, বোঝানোর মতো না। কিন্তু আমি ওকে। খুব মানে ব্যথা পেতাম। বলতাম যে অনেক সময় কান্নাও করতাম। আমি কি এইভাবে মানুষকে বাচ্চাদের সামনে কখনো এরকম করেছো? হ্যাঁ, বাচ্চাদের সামনে এগুলো বাচ্চাদের কত? সামনে নিজের বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই সে জানে না। এই যে ব্যাপারটা যেটা আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে চলে আসছে। এই সময়টাতে তো মাসুদ আপনার জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। জড়িয়েছে। আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার জীবনে লাভ কি এটাই? মানে ফার্স্ট লাভ বলতে কি এই মাসুদই ছিল? ছিল। এর আগে আপনি কোনো ছেলের সাথে প্রেমে পড়েননি? না। সুযোগই হয় নাই। একটা মেয়ে একটা ছেলেকে লাভ করছে যখন তার বেবি হয়ে গেছে, যখন তার সংসার হয়ে গেছে। তার আগে সুযোগ হয়নি কিংবা মন থেকে ফিলই করেনি। তার জীবনের ফার্স্ট লাভ। চিন্তা করে দেখুন, যারা এখানে শুনছেন, যারা অনেকে ম্যাচিউর, তারা জানেন যে জীবনের প্রথম লাভের প্রতি, ভালোবাসার প্রতি এফেকশনটা কতটা তীব্র হয়। আর এখানে এফেকশন প্লাস কত ধরনের অপরাধ, ভুল এবং একই সাথে কনফিউশন, অনিশ্চয়তা কত কি যুক্ত হয়েছে এটার সাথে। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে আস্তে, আস্তে সে তাকে যখন জানাতাম সে এই যখনই আসতো কি করতো না করতো আমার কাছ থেকে আবার জানতো। জানলে সে এখানে অনেক কথা বলতো। তো যে, "কি করতেছো তুমি? থাক কোনো কথা বলো না।" আমাকে বোঝানোর চেষ্টা করতো। মানে সান্ত্বনা দিত। হাসব্যান্ডের ব্যাপারগুলো আপনি মাসুদের কাছে শেয়ার বলতেন। করতাম। ওকে। হ্যাঁ।
আর তার সাথে সম্পর্ক হওয়ার পরে এমন কোনো কথা নাই যে সে জানে না আমার। মানে সবকিছু। আমি আরেকটা ব্যাপার কি তাকে ভালোবেসেছি এমনভাবে আমি কোনো কিছু তার কাছে গোপন করতে পারতাম না। কোনো কথা বলে যে না বলে থাকতেও পারতাম না। একটা জিনিস যেটা বলার দরকার না ঠিক বলা মানে ওইটাও মানে শেয়ার করতাম, বলতাম, সেও বলতো এরকম। মানে সেও মনে হয় যে বাসায় বেশি তার কথা এমন কথা আমি জানি। তার ওয়াইফও মনে হয় আজ পর্যন্ত জানেন। মানে আমি যেরকমভাবে চেয়েছিলাম আমার একটা লাইফ পার্টনার সেও মনে হয় এরকমভাবে এটা চেয়েছে। সে সবসময় বলতো। ওকে, তার ওয়াইফ কি তার লাভ ম্যারেজ ছিল? তার ওয়াইফের সাথে তার লাভ ম্যারেজ ছিল। এটা কেমন ধরনের লাভ ম্যারেজ আরেকটা বলি। সে ওয়াইফ তাকে পছন্দ করত। কিন্তু সে আসলে এটা চাপে পড়েই বিয়েটা করছে যেটা আমি ইট ওয়াজ হিজ পয়েন্ট অফ ভিউ, মানে সে আপনাকে হয়েও বলেছে, বাট ইট ওয়াজ লাভ ম্যারেজ। ওকে ফাইন, আমরা এটা জাস্টিফাই করতে যাবো না, বাট এটা লাভ ম্যারেজ ছিল। ওকে, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, নিয়ম মানে না, ঠিক জানি না। তবে সেই প্রয়োজনটা যদি নন এথিক্যাল হয়, সেই প্রয়োজনটা যদি অন্যায় হয়, সেই প্রয়োজনটা যদি এমন হয় যে কারো কাছে সেটা নিজেকে গিল্টি, দোষী এবং অপরাধী করে দেবে নিজের বিবেকের কাছে, তবে সেই প্রয়োজনের কাছ থেকে দূরে থাকাটাও কিন্তু অনেক বড় একটা প্রয়োজন। হ্যাঁ, তারপর কি হলো? তারপর সবসময় শেয়ার করতাম নিজেদের সব পার্সোনাল ব্যাপারগুলি আমার। তো আমাকে সবসময় সান্ত্বনা দিত, বোঝাতো। আরেকটা ব্যাপার কি যে ও আমাকে আসলে ওর লাইফ পার্টনারের মতোই সে আমাকে দেখা শুরু করত। যে আমি বিয়ে করব তোমাকে। তুমি যদি তাকে ছেড়ে আসতে পারো আমি তোমাকে বিয়ে করব। আমি তোমার সব দায়িত্ব নেব। আমি বললাম যে এটা কখনোই সম্ভব না। তোমাকে আমি ভালোবাসি সেটা ঠিক আছে। কিন্তু মানে এক পর্যায়ে দুজন এক ধরনের ডিসিশনই নিলাম। কিন্তু তার মধ্যে আমার বান্ধবীর একটা বেবি হলো। ফার্স্ট বেবি? ফার্স্ট বেবি। প্রায় ৩ থেকে ৪ বছর পরে তার বিয়ের ৩ থেকে ৪ বছর পরে বেবি হলো। হ্যাঁ, কনসিভ করে তারপরে মানে আমার সাথে সম্পর্কের পরেই তাদের অনেক পরেই তার মাসুদ বাবা হলো। হ্যাঁ। লতা মা হবো। মা হলো। ওকে। তো ওর এই সম্পূর্ণ জিনিস আমার উপর দিয়ে গেল। মানে আমি তাকে তখন তো লতা আমাকে প্রচন্ড বিলিভ করতো। মনে হয় যে তার ফ্যামিলির মানুষ, তার শ্বশুরবাড়ির মানুষ একদিকে, আমি একদিকে। যেকোনো জিনিসে ওকে ডাকো, ওকে আনো। মানে তার প্রতিও যেন আমার একটা অন্যরকম মায়া ছিল। লতার প্রতি। হ্যাঁ, লতার। ওকে। তো ওই সবকিছু হসপিটালে নিয়ে এডমিশন করালাম ওখানে তাকে দিয়ে আসা। কিন্তু রাতে কখনো থাকি না। এমনি আসা যাওয়া ডেইলি ২-৩ বার যাই তাকে দেখে আসতাম। এটা স্বাভাবিক। যেহেতু একটা সম্পর্ক ভালো। সেই আমাকে নিয়ে যেত। মাসুদে? হ্যাঁ, বাসায় নিয়ে যেত। অনেক সময় বলত যে, "আজকে কি যাবা?" তো যে, "হ্যাঁ, ওরে একটু দেখে আসি।" "ঠিক আছে, তুমি আসো এদিকে আমি নিয়ে যাবো।" এক তো তার সাথে ঘোরা আর মানে ঘোরা কি ওই পর্যন্তই। তো প্রায় সময় ও আমাকে নিয়ে যেত। তারপরে কন্টিনিউ তো তাদের সাথে আসা যাওয়া, বাসায় আসা যাওয়া, আমাদের বাসায় আসতো, তাদের এখানেও যেতাম। এরকম করতে, করতে অনেক সময় এর মধ্যে যে একটা কথা বললো না, "রত ব্যথা হলো কল্লব দেখা হলো।" মানে ভালোবাসার সম্পর্কটা এরকম ছিল যে ওই যে আমিও তখন বলি যে ওইখানে গেলে হয়তো দেখতে পারবো। মানে সে আছে বাসায়, কোথায় আছো? বাসায় আছি। আসবো বাসায়? আচ্ছা, আজকে চলে আসো। ওই বিকালের দিকে আবার আমার এক ননদ আসে বেড়াতে। আপনারা যে ফ্রিকোয়েন্টলি কথা বলছেন, এটা কি লতা জানতে পারে ওই সময়টাতে? ও তার সামনেই আবার অনেক সময় কথা বলতাম। মানে লতার সামনে কিন্তু এটা লতা কিভাবে নিত? না এটা কোনো ভালোবাসার কথা ছিল না। অনেক দুষ্টামি। লুডো খেলতাম তাদের বাসায়। এখানে কোনো মাইন্ড করার মতো কোনো কাজও করতাম না। আর মাইন্ড করার মতো কোনো কিছুই হতো না। যাই হোক, এটা আস্তে, আস্তে যখন এগোতে থাকে আমাদের সম্পর্কটা ওরকম গভীর হতে থাকে। লাস্টে যখন ওর সাথে এই সম্পর্ক থাকাকালীনই আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পরে তখন আমি আর নিজেকে কেয়ার করতে পারতেছিলাম না। তখন সবকিছু বন্ধ করে আমি আমার বাড়িতে চলে যাই। দেশের বাড়িতে। আমার আম্মা আসছিল। সে আমাকে ওরকমভাবে মানে ডাক্তার ট্রিটমেন্টও করতে পারতেছি না। মানে একবারে মরণাপন্ন অবস্থায়। তো আমি দেশের বাড়িতে চলে যাই। যাওয়ার পরে এক তো তার সাথে ঝগড়াঝাটি এখন হয়েছে কি যে আমি আর পারব না তার সাথে। তো বাড়িতে চলে যাই। ওখানে যাওয়ার পরে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে গেলাম আমার ফ্যামিলির উপর। ভাইয়া আছে। ওরা সম্পূর্ণই নিল। তো ওখান থেকে সুস্থ হওয়ার পরে আমি আর আসতে চাইলাম না। আমি আর মানে ব্যাক করতে চাচ্ছি না আমার হাসব্যান্ডের কাছে যে আমার আর ভালো লাগে না এই জীবন। আমরা বললাম যে, "তুমি যদি কোনো কিছু না করো তাহলে আমি এক ছাদের নিচে তোমার সাথে থাকা সম্ভব না।" যাই হোক, এগুলো নিয়ে যেতে, যেতে আমাদের প্রায় ৩ বছর কেটে গেল। আমি বাড়িতে আমার ছেলে-মেয়েকে নিয়ে ওখানে ভর্তি করায় দেই। তো এদিকে আবার হলো কি যে মাসুদ আমাকে দেখতে পারে না, যার জন্য সে একবার পাগল হয়ে গেছে। তার সাথে আমার আর দেখা হয় না। কত কতদিন? দিনের ডিসট্যান্স? ১ বছর তার সাথে আমার আর কোনো দেখা হয় না আরকি। ১ বছর মাসুদের সাথে কোনো যোগাযোগ নেই। ওকে। যোগাযোগ হয় না। যোগাযোগ হয়, ফোনে কথা হয়। দেখা হয় না। কারণ আমি ঢাকায় আসি না, দেখা হয় না। এর মধ্যে মাঝখানে একবার এসে আমি শুধু আমার জিনিসপত্রগুলো আমি নিয়ে গেছিলাম। আমার বাসা-টাসা সব ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে ওখানে আমার দোকানে সবকিছু নিয়ে আমি বাড়িতে চলে যাই। তো তখনই তার সাথে দেখা হয়। তাদের বাসায় যাওয়া হয়। একদিন থাকাও হয় তাদের বাসায়। পরবর্তীতে যখন বাড়িতে যাই এর মধ্যে আমার হাসব্যান্ডকে নিয়ে বসা হয়। বসা হওয়ার পরে তার সাথে অনেক রাগারাগি হয়। আমাদের ফ্যামিলির মানুষও অ্যাডজাস্ট করতে পারতেছে না। পরে এক পর্যায়ে আমি ডিসিশনই নিলাম। তোমার সাথে থাকবো না, আমি সেপারেশন এ দিব। তারপরে আমি অনেক কিছু হওয়ার পরে এখানে তাকে আমি সেপারেশন দিয়ে দেই। তো এদিকে হলো কি যে যখন মাসুদ জিনিসটা জানতে পারল যে আমি সেপারেশন হয়ে গেছি। সেপারেশন মানে কি, আপনি ডিভোর্স দিয়ে দিলেন? হ্যাঁ, ফ্যামিলির মানুষের উপর আমি ডিপেন্ডেন্ট। তাহলে এই লোকের সাথে থেকে লাভ কি? আমি জানতে চাই আপনার কাছে এই মুহূর্তে যে আপনার জীবনে যদি এই মুহূর্তে আপনার লাভ যেটাকে বলছেন মাসুদ, অ্যাডাল্টারি বা পরকীয়া যে সম্পর্কটা, এটা যদি না থাকতো, আপনি কি পারতেন আপনার হাসব্যান্ডকে ডিভোর্স করতে? না। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা।
যত কষ্টই হোক, হ্যাঁ বলছিলেন যেটা। যত কষ্টই হোক আমি হয়তো তার কাছেই আমি থাকতাম। কিন্তু এই এত বড় ডিসিশন আমি নিতাম না। এই ডিসিশনটা নেবার পেছনে মাসুদকে আপনাকে কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে? সে কখনোই পড়েনি। আপনি কেন করলেন এটা? আমি তাকে মানে আর ওই ভালোবাসাতে জড়ায় পড়াতে তার প্রতি এতটাই মানে আমি আসক্ত হয়ে গেছি। যে আমার ওর প্রতি আর কোনো ফিলিংসই আর কাজ করছে না। ফিলিংসই এটা আগেও ছিল না, এখন এটাকে মন থেকে মাথা থেকে সবকিছু থেকে এটা দূরে সরে গেছে। ওকে। তো ডিভোর্স আপনি দিলেন, আপনার হাসব্যান্ড কি বলছিল এই মুহূর্তে? মানতে পারছিল সে? না ও তো ছিল না তখন। আমি এটা কোর্টে থেকে করে পেপারস পাঠিয়ে দিয়েছিলাম। তার মানে ও জানতও না? না জানতো। যখন জানলো তখন কি করলো? তখন সে এসে অনেক কান্নাকাটি করত। এর মধ্যে তো আমাদের বাসায় যায়। যাওয়ার বললো যে, "তুমি এই কাজটা করো না। এটা কেন করছো? আমি এটা মানি না।" ওখানে এসে সে আমার মামাদের সবাইকে ফোন করে বলতো যে, সে যেন আমার কাছ থেকে দূরে না যায়। আমি আগের মতো হয়ে যাবো। আমি ঠিক হয়ে যাবো। আমি আর আগের মতো এরকম কান্নাকাটি করছে? অনেক কান্নাকাটি করছে। কিন্তু আমার আসলে এখন অনেক খারাপ লাগছে আরকি যে ওই সময় যেন ফিলিংসই কাজ করে না। ফিলিংসটাই তার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করতো না। ছেলে মেয়েটা কার সঙ্গে ছিল? আমার সাথেই ছিল। ছেলে মেয়েদেরকে আপনি কি বোঝান? তারা আমি তাদেরকে তেমন কোনো কিছু বুঝাতে হতো না। এই কারণে হতো না, কারণ সে তো যা করতো আমার গায়ে হাত দিত, আমাকে গালিগালাজ করতো। ওরা তো বাচ্চারা সব চোখে তাকায় থাকতো। আমাকে মারতো এসে, ওরা যেয়ে ধরতো। তারপরেও আপনি আগলে থাকতেন যদি আপনার জীবনে মাসুদ না থাকতো। ওকে, তারপর? তো এরকম করতে, করতে তাকে আমি সেপারেশন হয়েছে। এটা সেপারেশন হওয়ার পরে আরো হলো জীবন অন্ধকার। এই মোমেন্টে মাসুদ আপনার সঙ্গে কি রোল প্লে করেছে? যখন আপনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন, তখন মাসুদকে আপনাকে মেন্টালি সাপোর্টটা দিয়েছে? সে আমাকে মানে বলতো যে, "তুমি আসলে আরেকটু চিন্তা ভাবনা করো।" না এমন হতো না যে সিদ্ধান্ত যেহেতু নিয়েই ফেলেছ আর চেঞ্জ করো না, এরকম কোনো কিছু বলতেন? না এরকম কোনো কিছু সে আমাকে এই ব্যাপারে কোনো সাপোর্ট করে নাই বা কোনো কথাও এই ব্যাপারে ডিভোর্সের ব্যাপারে সে আপনাকে না, কোনো সাপোর্ট করে না? কোনোদিন কোনো কথা বলে নাই সে। এটা আমার সম্পূর্ণ নিজে থেকেই। কারণ আমি ধরেন একটা নেশার মতো অ্যাডিক্টেড হয়ে গেছি, এজন্যই মনে হয় এরকম ধরনের, এজন্যই হয়েছে এই ডিসিশন। ওকে। যাই হোক, তাকে এসে যখন পেপারস গুলো পাঠায় দেওয়ার পরে ওইদিন অনেক কান্না করছি ওইদিন রাতে। মানে এত কান্না, আমার বাবা মারা যাওয়ার পরও মানে আমি এত কান্না করি নাই। মানে এত কান্না করছি। আমার কেন জানি এত খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। মানে যে মানুষটাকে আসলে আমার ছেলে-মেয়ের দিকে চিন্তা করে কেন যে মানে আমি আসলে নিজেকেই বুঝাইতে পারি নাই যে এটা কি হইছে? এটা কেন করলাম? এটা কেন যে এরকম একটা হলো? তো এই জিনিসটা আমার তারপরে ওই যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা আবার তখনই মাসুদকে জানালাম যে আজকে এরকম করব। ও আমাকে তখনও বারবার বলত যে, "তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। একটু চিন্তা ভাবনা করো। আসলে হুট করে এরকম একটা ডিসিশন নিও না। দেখো চিন্তা ভাবনা করো।" আমি বললাম যে, "আসলে আমি আর পারতেছি না। আমি কি করব?" আবার এদিক দিয়ে সে আমার মামাদের ফোন করতেছে, কান্নাকাটি করতেছে যে, "না করেন ওরে এগুলো করতে। পাগলামি করতে না করেন। আচ্ছা ঠিক আছে আমি একটা কিছু করব, চেষ্টা করব। এখন আর আগের মতো চলব না। আমি ঠিক হয়ে যাব।" যাই হোক, তো আমি বাড়িতে চলে গেলাম। ডিভোর্সটা হয়েছে ঢাকা থেকে। তো বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে তো এর মধ্যে আমি পড়াশোনা স্টার্ট করলাম। ওপেন ইউনিভার্সিটি থেকে ভর্তি হইছি। তো পড়াশোনা স্টার্ট করার পরে এগুলো সব খবর জানতো। তো আস্তে, আস্তে সে করলো কি, যখনই তাকে এই পেপারস গুলো দিলাম তখনই সে আসলে বাস্তব ব্যাপারটা জানতো। জানার পরও সে আমাকে ওটা প্রকাশ করে নাই। এই যে উল্টাপাল্টা কথাগুলা, তখন আমি বুঝতে পারছি আসলে সে জেনে শুনেই এগুলো আমার সাথে করতো। ফিল করতো হয়তো। আপনার হাসব্যান্ড এটা জানতো? মানে এর সাথে যেটা আপনার রিলেশন? মানে এটা দ সে আগে জানতো কিনা আসলে আমি মানে এটা ফিল করতে পারি নাই, বুঝতে পারি নাই। কিন্তু সে পরবর্তী সে কোত্থেকে এগুলা আমার মনে হয় যে এটা লতাই তাকে বলছে। লতা কিভাবে জানলো? লতা তো পরে যখন আমি ওখান থেকে চলে আসি, তখন আমাদের সম্পর্কটা এরকম, মাসুদ পুরা মানে মেন্টালের মতো হয়ে গেল। আমাকে দেখতে পারতেছে না, আসতে পারতেছে না। আমি তার সাথেও মানে আর সম্পর্ক রাখতে চাচ্ছি না। কারণ হয়েছে কি যে এক তো আমি সেপারেশন হয়ে গেছে। তার সাথে একটা সম্পর্ক হইতে, হইতে কিভাবে যেন এটা আমার মানে তাদের মধ্যে এই জিনিসটা প্রকাশ পায়। হ্যাঁ? তো আমার হাসব্যান্ড লতার কাছে বলে যে, "সে এরকম করলো কেন? নিশ্চয়ই একটা কিছু হইছে। তুমি এটা ঘটনাগুলো ভালো করে দেখো না কেন? ভাবি আপনি একটু ভালো করে খোঁজ খবর নেন তো।" তো ও আবার এটা একটু হলো যে আমার কথাও মাসুদ সবসময় বাসায় বলতো। ও এটা নিয়ে একটু সন্দেহ করলো। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ডিভোর্সের জন্য যেটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিল যে কারণটা, সেটা হলো যে সে আমাকে তো প্রচন্ড সন্দেহ করত। কে আপনার হাসব্যান্ড? আমার হাসব্যান্ড আমাকে প্রচন্ড সন্দেহ করত। এই সন্দেহটা আরো বেশি প্রকোপ হলো যখন আমি বললাম যে তার সাথে আমি টোটালি যাব না। তখনই সে করলো কি, আমার বান্ধবীর সাথে যোগাযোগ করলো। বান্ধবীর সাথে যখন যোগাযোগ হলো, কথাবার্তা বলল, তখন বলল যে, "ভাবি আপনি একটু দেখেন না প্লিজ, আমাকে একটু সাহায্য করুন। সে কেন এরকম করতেছে?" এই আস্তে, আস্তে কথা ফুটতে, ফুটতে তাদের মধ্যে এটা মাসুদের কথা থেকেই এটা প্রকাশ পেল। মানে মাসুদই সবসময় আমার কথা বলে, আমার প্রশংসা করে। লতা? হ্যাঁ, লতার সামনে আমার প্রশংসা করে, আমার কথা বলে। করতে, করতে মানে আর এদিক দিয়ে আমার সংসারের মধ্যে আমি পুরা সেপারেশন হয়ে যাচ্ছি। তার মানে ওদের অ্যাটিটিউডের মধ্যে আপনাদের দুজনের অ্যাটিটিউডই বুঝিয়ে দিয়েছে যে দুজনের ভিতরে এক ধরনের অন্যরকম সম্পর্ক হ্যাঁ। আছে এবং যেটার দ্বারা আপনার হাসব্যান্ড আপনাকে রীতিমতো সন্দেহ করা শুরু করল। শুরু করলো। এদিকে লতাও কি এই ধরনের কোনো কিছু করা শুরু হ্যাঁ, করল? এইটা তো মানে আবার তার হাসব্যান্ডের সাথে শুরু করলো। ছাড়াছাড়ি হয়ে যেতেছে।
কেন হইতেছে? সে যদি ভালো হতো সেটা করতো, সে নিশ্চয়ই কোনো একটা কিছু করছে। তোমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে যেটার জন্য যে তুমি বাধ্য করতেছো এটা ছাড়ার জন্য। আমি করব কিসের জন্য? ওর হাসব্যান্ড কি ভালো নাকি? ও তো সবসময় এরকম জ্বালাইতো। হয়তো তার জন্য এরকম হইছে। পরে আস্তে, আস্তে কিভাবে মানে ওদের থেকেই কথাটা আসলে মানে ফ্রেশ হলো কেমন করে সেটা আমি বুঝতে পারি নাই। তো আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে সে সবকিছু জানতো। জানার পরেও আপনাকে রিকোয়েস্ট করতো যে আপনি তাকে ছেড়ে না যান। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। দিস ইজ আ ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। একজন মানুষ সংসারের প্রতি মনোযোগী না, তারপরেও চাচ্ছে সংসারটা না ভাঙুক। কারণ তারপরেও চেয়েছে যে এই মানুষটাকে ধরে রাখতে। আপনার কাছে ফিরি আবারও। তারপর কি হলো? সে কথাগুলো জানার পরে আমার ফ্যামিলিতে আস্তে, আস্তে বলা শুরু করল। আপনার হাসব্যান্ড? হ্যাঁ, আমার হাসব্যান্ড। তখন তো আর হাসব্যান্ড নেই। আছে কি? এইটা শোনানোর পরেই তাকে সেপারেশন করা। হ্যাঁ, জানানোর পরেই তার জানানোর পরে এটা জানলো আমার ভাবি জানলো। তারপরে মামাদের বাড়িতে সবাই। এখানে আরেকটা কথা বলতে কি আপনি তখন কিভাবে ব্যাকআপ দিতেন? আপনি নিজের পক্ষে কি বলতেন তখন? আপনাকে চার্জ করতো না কেউ আপনার হ্যাঁ, ফ্যামিলিতে? না আমাকে কেউ জিজ্ঞেস করতো না। কারণ আ আমার ভাইয়ের বউ এটা হলো আমাদের রিলেটিভ এর মধ্যে হইছে। আমার ভাই বিয়ে করছে, আমার খালাতো বোন। ও আমার ছোট ছিল। যার জন্য আমাকে এসে কোনো কিছু জিজ্ঞেস করতো না। আপা এরকম নাকি হইছে? মানে এরকম কোনো কিছু বলতো না। কেউ কোনো কথা বলতো না। কিন্তু আমি নিজে, নিজে খুব খারাপ লাগতে লাগলো যে সবার চোখে সবাই জানে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো। আরো রটছে যে সে মানে আমাদের দেশের বাড়িতে চলে গেছে। আমি যখন তার সাথে এইটা কথা রটার পরে তার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিছি। মানে এই মাসুদের সাথে? সাথে ওকে। হ্যাঁ, যোগাযোগও বন্ধ করে দিছি যে না, আমি হয়তো একটা সম্পর্ক তখন থেকেই আমার খারাপ লাগা শুরু করলো কি যে আসলে মানে সবার আগে আসছে বান্ধবীর হাসব্যান্ড। যার জন্য জিনিসটা মানে আমার মানে এতভাবে আমার হার্টে যেয়ে লাগছে যা কল্পনার বাইরে। এখন যদি কোনো কিছু ঘটে তাহলে বলব যে বান্ধবীর হাসব্যান্ডের সাথে সম্পর্ক ছিল বিধায় তাকে ছাড়ছে। আর এমনিতেই তো এই কথাটা তো ভালো বলবে না কেউ। ভালো মেয়ে তো বলবেই না। যাই হোক, তো আমি চিন্তা করলাম কি যে এখন যদি আমি আসলে এটাতে যাই, এক তো এটা এত বড় একটা খারাপ হবে যা আমি আর মানতে পারতেছিলাম না। তো পরবর্তীতে তার সাথে আমি যোগাযোগ করা একবার টোটালি বন্ধ করে দিই। সে তো একবারে মানে একবার পাগলের মতো হয়ে গেছে। ওর ওয়াইফকে বলতেছে যে, "তুমি একটু ফোন করে বলো। তুমি যদি ফোন করে বলো তাহলে সে আমার সাথে কথা বলবে, নাহলে কথা বলবে না।" সে আমাকে ফোন করলো। বলে যে, "তুমি একটু ওর সাথে কথা বলো। তুমি জানো না তার অবস্থা এত" সে মানে কিরকম কষ্টে সে ছিল যার জন্য তার ওয়াইফ আমাকে ফোন করে বলল যে, "তুমি তার সাথে একটু কথা বলো।" তো এর আগে আমি কেন আরো তার প্রতি হলাম, তার ওয়াইফ আমাকে একবার ফোন করে বলল, আমার বান্ধবী আমাকে ফোন করে বলল কি যে, "তোমার কাছে আমি তার জীবন বিক্রি চাচ্ছি।" ওহ মাই গড! হ্যাঁ, যে আসলে সে এতটা তোমার প্রতি উইক হয়ে গেছে, তোমাদের মধ্যে এরকম সম্পর্ক তুমি তাকে ভুলে যাও, তাকে ছেড়ে দাও। তো তখন আমি তার সাথে আসলে এই কথাটা সে আমাকে বলার পর আমি তারে কোনো কথাই বলতে পারি নাই। আমার যে এত কান্না পাইছে আমি তখন বললাম যে তখন যে, "তুমি কোনো চিন্তা করো না।" এই কথাটা সে আমাকে বলার পর আর বলল যে, "আমি তোমার কাছে তার জীবন বিক্রি চাচ্ছি। আমি তাকে অনেক ভালোবাসি। আমার একটা মেয়ে আছে। তুমি ওর জীবন থেকে সরে যাও। তুমি আর তার সাথে যোগাযোগ সে যত কিছুই করুক তুমি তার সাথে কথা বলো। ফোন করো না, কথা বলো না।" আমারও তো তখন প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম যে, "আমি চেষ্টা করব।" আমি আসলে তখন তাকে বললাম যে, "আমি আসলে তোমার সংসার ভাঙতে চাই নাই। চাইও না।" কিন্তু তাকে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। আসলে এটা এতটুকু পর্যন্ত কেন জড়ালো, কিভাবে জড়ালো আসলে নিজেরাও বুঝতে পারিনি। আপনার কখনো এরকম মনে হয় না যে লতার কাছ থেকে আপনার কিছুটা হলেও শেখার আছে? আমি জানি যে আপনি অনেক হার্ড রিয়েলিটি ফেস করছেন এবং আপনার সঙ্গে যা হচ্ছে সেটা অন্যায় সাংসারিকভাবে। কিন্তু লতার সঙ্গেও তো একই কাজই হচ্ছে। হ্যাঁ, তারপরেও তো লতা তার হাসব্যান্ডকে ছাড়েনি। ছাড়েনি। সে ছাড়েনি। এবং আপনার ২ টো সন্তান, একটা ছেলে, একটা মেয়ে। ঠিক আছে। আপনি একটু বলবেন আমাকে যে মাসুদ আপনাদের গ্রামে চলে আসলো আপনার সঙ্গে দেখা করার জন্য। ক্রেজি না, হয়ে। দেখা করিনি। হ্যাঁ। আসছে এবং লোকজন দেখেছে তাকে। হ্যাঁ, লোকজন দেখেছে এবং সে কারো কাছে কোনো কিছু বলে নাই। আর আমার ভাবি তো চিনে তাকে। আমার ভাবি চিনে, সে যখন আমাদের বাসার আশেপাশে ঘুরতেছে সে দেখছে। দেইখা সেটা তো সে ভাইয়াকে সব বলছে। কিন্তু ভাইয়া আমি এই মানে ও আমাকে কোনো ব্যাপার কোনো কথাই বলতে চাচ্ছে না। সে আমারটাই আমার দিকটাই দেখতেছে যে আমি কি করি? আমি তখন কি করব? কি করতে চাচ্ছি? কি করতেছি? সেটাই সে দেখতেছে। তো আমি বললাম যে, "না আমি তার সাথে দেখা করব না।" যখন এই কথাটা গিয়ে বলল যে সে দেখা করবে না, তখন সে চলে গেল। সে অনেকক্ষণ আমাদের এলাকায় ছিল। কথা বলার পরও তারপরে সে চলে গেল। অনেক রাতে বাসায় এসে পৌঁছার পরে এই যে ফোন দিতেছে, আমি আর ফোন রিসিভ করি না। তো একবার আমার খুব খারাপ লাগলো রাতে। তখন আমি তার ফোন রিসিভ করলাম। ও খুব কান্না করতেছে যে, "তুমি এই কাজটা কেন করলা? তুমি ওর সাথে দেখা করলা না?" তারপর আমি বললাম যে, "তুমি কেন আসছো? তুমি কেন আসছো এখানে? আর তুমি বুঝো না আমি তোমার সাথে কেন যোগাযোগ করি না, কেন কথা বলি না?" মানে আমি তখন চাচ্ছিলাম যে তার সাথে ওর জন্য আমার বান্ধবীর কথাগুলোর জন্য আমার এই প্রতি আরো বেশি গিল্টি ফিল হইতে লাগলো। তার প্রতি আমার এতটাই কষ্ট লাগলো কয়েকদিন পরে যে, "তুমি একবার খবরও নিলা না, আমি হসপিটালে ছিলাম। যে তোমাকে আর খবর নিয়ে কি করব আমি? খবর নেওয়ার দরকার কি? তুমিই তো আসলে আমি চাই না যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। আসলে এটা অনেক বড় একটা ভুল হইছে। এই ভুলটা আমি শুধরাতে চাচ্ছি। এখন হইছে যে তুমি আমাকে ভুলে যাও। আসলে এটা সম্ভব না। কখনো আমি তোমার কাছে যেতে পারব না।
তোমার সাথে সম্পর্কটা আগে কিভাবে হয়েছে, কি করছে, এটা আমার এখনো মানে এখন আমি ফিল করি যেটা আমি বিশাল বড় একটা অন্যায় করছি। আমি এটা আর সামনে আগাতে চাই না। তারপরে সে করলো কি, তার একটা ফোনে তার সাথে কথা, এক অস্ট্রেলিয়ান একটা মেয়ে, অস্ট্রেলিয়া থেকে আসে। কিভাবে তার সাথে কথা হয়েছে আমি তা জানি না। তো ওদের সাথে ওই ফ্যামিলিতে ওই লতা করলো কি, ওর সাথে বললো যে তুমি ওর সাথে বাইরে চলে যাও, তুমি বাইরে চলে যাও, তুমি যখন থাকতে পারবে না। তার আগে একটা কথা বলিনি, আমার ভুল হয়ে গেছে এখানে। সেটা হলো কি, যখন আমার ফ্যামিলিতে এই টর্চারিং গুলো, আমার মেন্টালি টর্চারিং গুলো হয়ে দাঁড়ালো, একদিন আমার ভাবি আমার সাথে রাগারাগি করে দৌড় দিয়ে এসে আমার গায়ে হাত ওঠে, হাত দিল আমার গায়ে। আমার গায়ে হাত দেওয়ার পরে আমি তো এমনিতে শেষ। তার মনে হয় যে আমি আরো মানে অস্তিত্বহীন হয়ে গেছি। সেটাকে মানে নিছক একটা সাধারণ একটা জিনিস নিয়ে, মানে ওরকম কোনো ঝগড়াঝাটি করার মতো কোনো ব্যাপার নাই। তার কথা হলো যে এখন সে কিভাবে আমাকে বের করবে, ওই জিনিসগুলাই প্রতিনিয়ত সবকিছু ব্যাপারে ছোটখাটো জিনিসগুলোতেই এই ঝগড়াঝাটির একটা ইয়ে করলো। তারপর করলো কি একবার ও এই ঝগড়ার পরের দিনে আবার ওর ভাইকে, ওর মাকে ঢাকা থেকে নেওয়া হয়েছে আমাকে মারার জন্য। ওর ভাই আমার বড় বোনকে হুমকি দিয়ে বলতেছে যে আমি যাচ্ছি আজকে ওরে মাইরা, তারপরে ওরে বাড়ি থেকে বাড়ি ও কেমনে থাকে ওই এলাকায় দেখবো না, আমার বাড়িতে গিয়ে আমাকে এরকম হুমকি দেয়। আমার ভাইয়া খাপের উপর বসে আছে, কোনো কিছুই বলে না। তো ফ্যামিলির এটিটিউড গুলো, আমার আম্মা খুব কান্নাকাটি করছে, অনেকই করছে তাদের সাথে, কিন্তু আমার মা হচ্ছে একটা সহজ সহজ ওই সময়টাতে আপনি কোনো ধরনের কারো কাছে কোনো মেন্টাল সাপোর্ট পাওয়া, শেল্টার পাওয়া কিছু পান? কোনো মানে টোটালি আমি অফ করে দিছি। আসাদের সাথে যোগাযোগ করা বন্ধ করেছি। তার কাছ থেকে তো একবারে সম্পূর্ণভাবেই আমি দূরে সরে যেতে চাচ্ছি। কারণ এটা ফ্যামিলিতে ছড়ানোর পরেই কিন্তু আমার ভাবির এই রূপগুলো বেড়েছে। মানে এগুলা প্রকাশ করা শুরু করছে সবার কাছে। নোংরা ভাবে আরো কথাগুলো বলতেছে। যতটুকু না হয়েছে তাতে আরো বেশি বাড়ায় বলতেছে। আর তার মধ্যে সে আবার একটু গেছিল বাড়িতে। দেশের বাড়িতে যাওয়ার পরে তো সে আরো সুযোগ পাইছে। এমনিতেই তো আমি মানে এটা তার প্রতি হয়েছে ওই যে সেপারেশন হওয়ার পরে, আর জমি জমা নিয়ে যখন আমি আমার ফ্যামিলিতে আমার আপাদের কাছে জানাইছি, তারপর থেকে তার এই রিয়েকশনটাও দিছি। তারপরে আমি তার সাথে কোনো কথাই আর যোগাযোগ রাখি নাই, ইয়ে করিনি। পরে একদিন 2012 সালের জানুয়ারি মাসে 3 তারিখে আমি সন্ধ্যার দিকে আমার মোবাইলে একটা কল আসে। কল আসে, তো কল পিক করার পরে বললাম যে কে? বলল যে আমি এক হতভাগা। হতভাগা না, মানে বলল কি যে মানে কেউ নাই জীবনে। হ্যাঁ, আমি একটা অসহায়, মানে এরকম একটা কথা বলল। তো বলল যে আপনি হঠাৎ করে ফোন করে আমাকে এরকম একটা কথা বললেন কেন? অ্যাকচুয়ালি আপনি আমার এই ফোন নাম্বার পেলেন কোথায়? যে আমি আপনার ফোন নাম্বারটা পাইছি। একটা কল দিছি, ওই রং নাম্বারে আপনার নাম্বারে চলে গেছে। তো রং নাম্বারে গেছে, তা আপনি আমার সাথে এত কথা বলতেছেন কেন? রং নাম্বারে আমি তো বললামই আপনার। ১ম একবার ফোন দেওয়ার পরে আমি কিন্তু এই পরিচয় দিইনি। আমাকে জিজ্ঞেস করছে আপনি কি? আপনি অমুক। তা আমি বললাম যে না আমি তো এটা না। তো কেটে দিছি। তারপরে আবার সন্ধ্যার দিকে রাতে আবার ফোন দিছি। ঠিক আছে? রাতে ফোন দেওয়ার পরে তা আমি বললাম যে আপনি কি কোত্থেকে ফোন দিয়েছেন? তো বলল কি ঢাকা থেকে ফোন দিছি এরকম। আমি লয়ার বলল। লয়ার? হ্যাঁ, ওকে। লয়ার বলল। তো বললাম যে কি ব্যাপারে, কি কথা? আমি এত পেজ বুঝি না, এত কিছু না। তো আমি ভাবছি হয়তো কোনো ঘটকের মাধ্যমে সেই কথাগুলো। তখন কিন্তু আমার ফ্যামিলির মানুষ আবার এই যে গুলো হচ্ছিল বিধায় আমার বড়াপা আবার চাচ্ছিল যে একটা বিয়ে শাদী হয়েছে। তো এইভাবেই মনে হয় যে সে নাম্বার পাইছে। যাই হোক আমি আর তাকে তত কথা বলিনি। শুধু ডিটেইলস বললাম। তো বলল কি ৩-৪ দিন পরে সে আবার কল দিল। পরে আমি তার ডিটেইলস অ্যাড্রেসটা জানতে চাইলাম। যে আমার তো কয়েকজনকে আবার একটু ইয়ে হলো যে এদিক দিয়ে ভাবি, আরেক দিয়ে বান্ধবী, মানে হয়তো কাউকে দিয়ে আবার কোনো কিছু করতেছি কিনা। তো ও আবার এমনিতে তো চালাক। তো এত কিছু বলে নাই। শুধু বলল যে আমি হঠাৎ করে আপনার নাম্বারটা পাইছি, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমি কি আমার সাথে কথা বলে ভালো লাগছে? আমি আসলে কথা বলতে চাচ্ছি না। কেন আপনি শুনেন আগে আমার কথা শুনেন। তো এই কথা বলার পরে এভাবে তার সাথে কথোপকথন হয়। জিজ্ঞেস করলাম কোথায়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিল। মেইনলি হলো কি সে আমাকে বলল যে ৩ বছর আগে আমার ওয়াইফ মারা যায়। আমার ২ টা বেবি আছে, ২ টা মেয়ে। তো আমি তখন আর কোনো কথা মানে একটু ইয়ে হলাম কি যে আসলে তার সাথে কথা বলি। দেখি কই পর্যন্ত আগায়। কারণ আমার ফ্যামিলির অবস্থাগুলো আমাকে মানে একবারে এতটাই খারাপ করে দিছিল বলার বাইরে। তো এখন আমিও চাচ্ছিলাম যে আসলে একটা কিছু এরকম করে হলেও আমি যদি দূরে চলে যেতে পারি। মানে কেন মন থেকে এই জিনিসটা হচ্ছে না। তো আমি তার সাথে কথা বলতেছি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিলাম। তা আমার ফ্যামিলি সবকিছু আমি তাকে বললাম। বলার পরে সে একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল। ওকে। কিন্তু তার কথাবার্তা ভালোই লাগলো। কথাবার্তা সে কি চাচ্ছিল আল্টিমেটলি? সে অ্যাকচুয়ালি মানে কি চাচ্ছিল, বিয়ের প্রপোজালটা সে আমাকে সরাসরি দেয় নাই। সে আমাকে অনেকদিন পরে প্রায় জানুয়ারির ৩ তারিখে ৪-৫ তারিখ থেকে কথা হলো তো। এরপর থেকে কথা বলতে ফেব্রুয়ারির মাসের ১১ তারিখে আমাদের কলেজ থেকে আমরা ইয়েতে পিকনিকে যাব। তো পিকনিকে যাব, তো ও তখনই বলল কি যে আমাদের এলাকাতে তো একটা পিকনিক স্পট আমাদের বাড়ি। কলেজ থেকে পিকনিকে যাবেন মানে? আপনি তো তখন পড়ছেন না। হ্যাঁ, আমি তখন উন্মুক্ততে ভর্তি হলাম। তখন আপনার মুক্তিতে ভর্তি হয়েছিল। ওকে ফাইন, হ্যাঁ। উন্মুক্ত থেকেই আমি ওখান থেকে পিকনিক। পিকনিকে যাবেন, হ্যাঁ।
তো আমি বললাম যে, "তো একটা কাজ করো, তোমরা যেহেতু যাবাই তোমরা" তখন আমাদের মধ্যে একবারে ফ্রিলি কথাবার্তা হচ্ছে। কারণ তার ফ্যামিলি সব ব্যাকগ্রাউন্ড আমি জানতে পারছি। সে আমার কথাও সবকিছু জানছে। আমিও তাকে কোনো কিছু লুকাইনি যে আমার এরকম হাসব্যান্ড ছিল, আমার এই অবস্থা হয়েছে, আমি এখন এই পরিস্থিতিতে আছি। আর এটা অনেক পরে। অল থিংস ডিটেইল। হ্যাঁ। মানে আপনি আমাকে যেটা বললেন বা আজকে যে বিসবিতে যা বলছেন সব বলেছেন। হ্যাঁ, সব বলছি তাকে। ওকে। তার ফ্যামিলিগতভাবে চাচ্ছি তাকে বিয়ে করার জন্য। কিন্তু সে চাচ্ছিল কি যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যার বাচ্চা-কাচ্চা আছে। আচ্ছা, এরকম একটা মেয়েকে বিয়ে করতে। ওকে। তারপরে তার সাথে কথা হলো। এর মধ্যে কিন্তু আবার এই যে মাসের আবার যাওয়া আসা। সে মাঝে মধ্যে প্রায় সময় আপনাদের গ্রামে দেখা যায়। করতে পারত না। আমার ডাইরেক্ট কলেজে চলে যেত। ডাইরেক্ট কলেজে চলে যেত যে শুক্রবার দিন ক্লাস থাকতো, শুক্রবার দিনও আমার সাথে দেখা করতে যেত। আমি দেখা করতাম না। একদিন দেখা গেল কি যে আমি ওইদিন যাইনি। কলেজেই যাইনি। কলেজে সারাদিন থেকে ওদিন পরে বিকালে চলে আসছিল। তো কাউকে তো চিনে না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে না। লতার কি অবস্থা? লতা কি সংসারটাকে ভেঙে ফেলেছিল ওদিকে? না, না। তারপরেও সে আঁকড়ে ধরে আছে। সে আছে। তারপর কি হলো? পরে ওখান থেকে আমাকে সে ফোন দেওয়ার পরে এরকমভাবে চলতে থাকে। আমরা আবার পিকনিকে যাই। এই ফার্স্ট তার সাথে দেখা। ওকে। হ্যাঁ, পিকনিকে ওদের এলাকাতে ওদের বাড়িতেই পিকনিকে যাওয়া হয়। ওকে। তো ওইটা একটা মানে পিকনিক স্পট এবং একটা নামকরা বাড়ি। তো ওকে ফাইন। হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে যাওয়ার পরে এই ফার্স্টলি সে আমাকে দেখে। তার সাথে তার ২ জন মুরুব্বির সাথে ফোনে কথা হয়। হ্যাঁ? সে নানা ডাকে, দাদা ডাকে এরকম। তো তাদের মুরুব্বিদের সাথে কথা বলার পরে তো উনাদেরকে দেখায়। দেখানোর পরে উনারা বলল তো, "হ্যাঁ, ভালোই তো। খারাপ না। হ্যাঁ, ঠিক আছে তুমি এটা প্রস্তাব করতে পারো।" আপনি তখন কি জেনেছেন যে আপনার কাছ থেকে নাম্বারটা কিভাবে পেয়েছে? আপনার নাম্বারটা কিভাবে পেয়েছে? আমি বা কার তাকে মাধ্যমে? অনেক বলেছি কিন্তু সে কোনোভাবেই বলে নাই। আচ্ছা। হ্যাঁ, তো আমি বললাম যে, "কিভাবে?" বলল যে, "এমনি রং নাম্বারে চলে গেছে।" সে আমাকে ১ম ফোনটা করিয়ে একটা অন্য নামে ডাক দিল। ওকে ফাইন। সেটা তো আমরা ১ম এ বুঝেছি। কিন্তু পরবর্তীতে গিয়ে নিশ্চয়ই আপনি আবিষ্কার করতে পেরেছেন। এটা বিয়ের পরে আবিষ্কার করতে মানে লেস থেকে আপনি বিয়ে করলেন। কতদিন পরে বিয়ে করেছিলেন? মানে জানুয়ারির ৩ তারিখে তো তার থেকে কথা শুরু হয়। তো ওই ২০১২ সালে ২৪শে এপ্রিল ২৪শে এপ্রিল। এপ্রিল ২৪শে এপ্রিল আপনি তাকে বিয়ে করলেন। এবং আপনি বন্ধু থেকে কি তাকে রিসিভ করেছিলেন নাকি? শুধু একমাত্র ফ্যামিলির এই টর্চারিং এর কারণে আমি ফ্যামিলি থেকে বাঁচতে চাইছিলাম। যে আসলে আমার এখানে আর থাকাটাই অসম্ভব হয়ে পড়ছিল। এবং যে কারণে আপনি বিয়েটা হ্যাঁ, করলেন। তারপরে আমি এই প্রস্তাবটা যখন সে আমাকে প্রায় ৩-৪ মাস পরে সে আমাকে প্রস্তাব দেয় যে, "আমি আসলে একই লাইনে আছি। আমাদের যেহেতু নাই, আমারও ওয়াইফ তো আমাকে তো বিয়ে করাবেই। আর তোমাকে তো আর এভাবে রাখবে না, তোমাকে তো বিয়ে দিবে।" ঠিক আছে, আমাকে দেখানোর পরে সে আমাকে প্রস্তাবটা দিল। তো আমি বললাম কি যে, এভাবে তো আর হয় না। আপনি একটা কাজ করেন। আপনি আমাদের বাড়িঘর এসে দেখে যান।" ওকে। হ্যাঁ, আমি যখন তাদের এখানে গেলাম, ওইটা দেখার পরে দেখি যে আমরা ওই তুলনায় কোনো কিছুই না। তো ওকে বললাম কি যে, "আপনি এসে আগে দেখে যান। দেখে গিয়ে আমার ফ্যামিলি আছে, আমার মামারা আছে। বাবা যেহেতু নাই, তো আর আমার বড় আপা আছে তাদের সাথে কথা বললেন।" তো আমার এই কথা বলার অনেকদিন পরে সে আমাদের দেশের বাড়িতে গেল। ও তো আগেই বলল যে, "আমি শুধু একমাত্র বিয়ে করব একটা মেয়ে। আমি তোমাকে বিয়ে করব। তোমার কোনো কিছু আমার দেখার দরকার নাই। তবুও দেখার দরকার আছে।" এই বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল? পারিবারিক আমার ফ্যামিলি মানুষ জানতো। এখানেও আমি একটা প্রতারিত হই। সে বলেছে তার ফ্যামিলি মানুষ তাকে ফ্যামিলি মানুষ সবাইকে জানাইছে। কিন্তু কিন্তু আল্টিমেটলি ফ্যামিলি জানে না। মানুষ ওরা ওদেরকে বলছে। ঠিক আছে? কিন্তু তারা কেউ এটা অ্যাকসেপ্ট করে নাই। ওকে। তো আমার বলল কি যে তারা এই কারণেই অ্যাকসেপ্ট করে নাই কারণ তোমার ২ টা বাচ্চা আছে। এজন্য। নইলে আর সবকিছু ঠিক ছিল। হুম। বিয়েটা হওয়ার পরে কি হলো? বিয়ের পরে আমি প্রায় তার এখানে গেছি অক্টোবর দিকে। হুম। তো ওইখানে বাসায় দেখি যে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা। ওখানে তো তারা মানলেই না। এই বিয়ে তারা অ্যাকসেপ্টই করে নাই। তো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই হবে না। তখন সে আমাকে অনেক বুঝালো। ঠিক আছে বাদ দাও এগুলো। আমাদের তো এখনো বয়স হয়ে গেছে। এত কিছু আর করার দরকার নেই। সংসার করব এখন আমরা করব। আমাদের ছেলে-মেয়েরা মানুষ হবে বড় হবে। উনার ছেলে মেয়ে কত তাদের বড় বড় ছিল? বড়ই ছিল। ১৩-১৪ বছর ছিল। ১৩-১৪ বছর ছিল। এ একটাই মেয়ে? দু ২ মেয়ে ছিল। হ্যাঁ, এজন্যই আরেকটু বলে যে মেয়েদের বিয়ে দিলে শ্বশুরবাড়িতে চলে যাবে, আসবে যাবে ওরকম। মেয়েরাও তো সাধারণত ওরাও ১ম আমাকে অ্যাকসেপ্ট করে নাই। ফোনে আপনি কথা হতো। জি, আপনি একটু বলেন আমাকে এ পর্যায়ে যে আপনার সাথে উনার যোগাযোগটা কিভাবে হলো? আপনি আবিষ্কার করলেন কোন পর্যায়ে গিয়ে? কে ছিল এর পেছনে? নেপথ্যে হোতা কে ছিল? পরবর্তীতে জানতে পারি যখন আমাকে সে বলল অনেক রিকোয়েস্ট করার পরে। আর আমি উদ্ঘাটন করলাম তখন যখন শুনি যে তার শ্বশুরবাড়ি তার মানে তার ওয়াইফের বোনের বাড়ি, তার বাবার বাড়ি যেখানে সেখানেই। তাকে সে চিনে। হ্যাঁ? তাকে সে চিনে। চেনার পরে তখনই আমি বললাম যে, "তাহলে তুমি এখান থেকেই আমার নাম্বার পাইছো। তাছাড়া তো আমার কোনো মাধ্যম নেই তোমাকে ফোন করার।" আমি তো ভাবছি যে হয়তো কোনো ঘটকের মাধ্যমে হয়তো তুমি পাইছো। কে? হ্যাঁ? বলল যে পরে সে স্বীকার করল। আসলে মিথ্যা বললে তো আর লাভ নাই। ঠিক আছে, হ্যাঁ, সত্যটা এখন স্বীকার করি। হ্যাঁ, সেই আ আমাকে নাম্বারটা দিছে। তা আমি বললাম যে, "কিভাবে নাম্বার দিল? কেন আসলো তোমার কাছে?" সে তো সবসময় আসতো। সে তো অন্য টাইপের মেয়ে ছিল। তো আমি আর তার সম্পর্কে এখন আর আপাতত বলতে চাচ্ছি না। তো যে সে সবসময় আসতো আমার সাথে কথা বলতো এই ব্যাপারে। এখন অনেক আইসা কানাকাটি করলো যে আমার হাসব্যান্ডকে তো এরকম একটা মেয়ে পছন্দ করে এই সেই। পাগল বানায় ফেলছে এই সেই। দেখেন আপনি কিছু করতে পারেননি কিনা। তখন বলল কি ওই মেয়ের নাম্বার দাও আমাকে। এভাবেই সে আমার নাম্বারটা নেওয়ার পরে কথা বলতে হাসব্যান্ডকে পাগল করে ফেলছে মানে হচ্ছে লতা। হ্যাঁ, লতার কাছ থেকে না নাম্বারটা নিয়েছে।
ওকে। লতার কাছ থেকে সেইগুলো জানতে পারি। তারপর বিয়ের পরে অনেকদিন কেটে যায়। আমি ওই বাসায় আর তার ফ্যামিলির মানুষ যেহেতু এটা মানতেছে না, তো আমার ফ্যামিলি থেকেও এটা একটা প্রেশার আসছে ওর উপরে। যে তাহলে আপনি এটা করলেন কিসের জন্য? হ্যাঁ, আপনি জানেন আপনার ফ্যামিলির মানুষ এটা নেবে না, মানবে না। তো কেন অসহায় একটা মানুষ মেয়েকে আপনি এরকম অ্যাটাক করলেন? তো আমার আপাকে অনেক বুঝাইলো যে, "আপা আপনি এই নিয়ে টেনশন করেন না। আমি ওকে মাথায় করে রাখবো। এই ব্যাপারে কোনো টেনশন করার দরকার নেই। কারোর উপর কেউ কথা বলার কোনো সুযোগ দেব না তাকে।" তো জাস্ট ফাইন। এখন যেহেতু হয়েই গেছে এখানে তো আবার আরেকটা কিছু করা যায় না সেকেন্ড টাইম। তো আমি এটাও আপাকে বললাম যে, "থাক যা হইছে হয়তো আমার কপালে ভাগ্যই এমন ছিল।" তা আমার মনে তো ওইটাই যে আমি তাকে আসলে কষ্ট দিছি। এটা আমাকে তখন থেকেই আমি ফিল করা শুরু করছি যে আসলে ওই কষ্টের কারণেই কিন্তু আমি এই জিনিসগুলো আমার হচ্ছে। মানে আপনার হাসব্যান্ডকে কষ্ট দিয়েছেন সেটা? আমার হাসব্যান্ড প্লাস লতা। দুজনকে আপনি কষ্ট দিয়েছেন যে কারণে কষ্ট দিয়েছি যেটাই আমার লাইফে আমি না হলে সেকেন্ড ম্যারেজ এরকম হবে ওর ফ্যামিলিটা অ্যাডজাস্ট করবে না কেন? আর নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, সেকেন্ড যে ম্যারেজটা হলো সেখানে কিন্তু ওনার আপনার তার পরিচয় দিতে কোনো সমস্যা হতো না, কারণ সে লয়ার ছিল, তার অনেক প্রেস্টিজ ছিল, সম্ভ্রান্ত পরিবার ছিল, কিন্তু আপনি পরিবার কি পেলেন? ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ঠিক রাত 1টা বাজলেই আমরা আবারও ফিরে আসব। মানুষের এই চাওয়া না পাওয়ার জায়গাগুলোতে অনেক বড় বড় ভুল করে ফেলে। হার্ট নামক যে গোলাকার যে বস্তুটি রয়েছে সেখানে কোনো লজিক নেই, কোনো যুক্তি নেই, কোনো অযুক্তি, কোনো ব্যাপার স্যাপার নেই, মানে নিজের মতো করে খেলে। কিন্তু ওটাকে কন্ট্রোল করা খুবই 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 গুরুত্বপূর্ণ, না হলে জীবন আসলে তছনছ হয়ে যায়। এবং এই তছনছ জীবনের শেষ পর্যায়টা কি সেটা আমরা জানবো ঠিক 1টার পর। আমরা তার কাছে ফিরতে চাই। তারপরে কি করলো আপনার দ্বিতীয় যে স্বামী ছিল তিনি তো আপনাকে সবকিছু জেনে শুনে শুনি বিয়ে করেছে। তো আমি অক্টোবরের দিকে তখন বড় মেয়ে সমমানের পরীক্ষা দেবে। আমার ছেলেও সমমানের পরীক্ষা দেবে। তো তখন বাড়িতে ছিল। আমাকে তখন ওই মুহূর্তেই পরীক্ষার ১ মাস আগে আমাকে নিয়ে যায়। ওরা বাসা ঠিক করে আলাদা। পরীক্ষা যেহেতু সামনে পড়াশোনা ঠিকমতো করতে পারতেছে না। এক জায়গায় থাকলে করবে। তো বাসায় উঠি। কিন্তু একটা জিনিস কি যে আমাদের বিয়ে তো বিয়ে, হ্যাঁ? তো তার সাথে তো আমার প্রথম লাইফ। জি। ১ম জীবন, ১ম দিন। তো ওই বাসায় ওঠার পরে তার ওরকম সে করলো কি একটা জানাশি করে ওর এক ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মেয়েরা পরীক্ষা দেবে, ভর্তি পরীক্ষা দেবে। ওদেরকে ইনভাইট করলো। ১ম দিনই। ওদিনই কিন্তু বাসায় আমরা উঠেছি। তো ওদেরকে ইনভাইট করলো। ওরা এসে বাসায় থাকলো। তো এক রুমে ওরা থাকলো, আরেক রুমে আমরা ৩ মেয়ে মানে ২ মেয়ে, আমি, ও ছিলাম। তো মানে জিনিসটা আমাকে এতটাই খারাপ লাগলো। ওকে আমি বললাম যে, "আজকে যাই হোক আমাদের ১ম তুমি এটা কি করলা? এটা কেমন?" মানে একটা আছে না যে কথাবার্তা বলবো সেটাও তো একটা জিনিস। যে আমরা পরিচিত হব। পরিচিত কি? মানে পরিচিত এমনিতেই আছে, কথাবার্তা বলতেছি, মেয়েদের সাথে কথা বলতেছি। আমি ওই বাসায় আসা যাওয়া করি। কিন্তু নতুন বাসা, নতুন নিয়েছি, একটু গোছানোর ব্যাপার আছে। একটা হুট করে মেহমান নিয়েছি। আমি জিনিসপত্র কিভাবে রান্না করব, কি দিয়ে রান্না করব, কি করব না করব সবকিছুর তো একটা মেন্টালি ব্যাপার আছে। কোনো কিছুই তো আমি করতে পারলাম না। কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি তার মেইন সমস্যা হলো যেটা আমি পরবর্তীতে জানতে পারি, সে একটা মেয়েকে বিয়ে করে। খ্রিস্টান মেয়ে। তার সে একটা মেয়েকে বিয়ে ওয়াইফকে ১ম ওয়াইফ থাকাকালীন হ্যাঁ। তাদের বাসায় কাজ করতো মেয়েটা। খ্রিস্টান একটা মেয়ে ওই বাড়িতে আসা যাওয়া করতো। তার ওয়াইফ আবার নিতান্ত একটা ভালো মানুষ ছিল। অনেক ভালো তার ফ্যামিলিতে তার যতটুকু ব্যাকগ্রাউন্ড আমি তার এগুলো যেভাবে বের করেছি উনার এগুলো আমি সবকিছু জানছি। এবং ফ্যামিলির মানুষের কাছ থেকে আমার মেজো জামাইয়ের কাছ থেকে উনার কাছ থেকেও তার প্রশংসা সবসময় প্রতিনিয়ত শুনতাম। আমার শাশুড়ি সবসময় কান্নাকাটি করতো। আপনি কি জানলেন ওই রাতে যে সে ওই রাতে জানি নাই। মানে এটা জানছি পরে। সে মানে খ্রিস্টান একটা বউ তার ছিল? ছিল। মানে ওর ওয়াইফ থাকাকালীন তাকে বিয়ে করে। না মানে পরকীয়ভাবে তাদের সাথে এরকম সম্পর্ক মানে অনেক একবারে জটিল ঘটনা ওগুলা। আ ওর কারণেই তার ১ম ওয়াইফ মারা যায়। তারপরে খ্রিস্টান ওয়েব থাকা অবস্থায় আপনাকে আবার বিয়ে আমাকে বিয়ে করেছে। করে। কিন্তু তাকে জানায় নাই। কিন্তু তাকে এমনভাবে আমাকে সম্পূর্ণ আমি ওখানে যেয়ে বুঝতে পারি যেটা আমাকে সম্পূর্ণ সে ইউজ করছে। সন্তানদের জন্য আমাকে ব্যবহার করছে। তাদের বাসায় এখন একটা মানুষের দরকার। ওই বাসায়ও সে থাকতে পারতেছে না তার ফ্যামিলির সাথে। কারণ এগুলো নিয়ে প্রতিনিয়ত তাকে কথা বলছে। তাকে বিয়ে করার কথা বলছে সে করতেছে না। ওই যে এমন একটা কাকে বিয়ে করার কথা বলছেন? মানে আমার সেকেন্ড হাসব্যান্ড কে। উনার সাথে তো আপনার বিয়ে হয়েই গেল। ফ্যামিলি তো জেনে জানাজানি হয়ে গেল। হ্যাঁ। তারপরে আবার তার সাথে তার কার বিয়ের কথা আগে বলছেন? থেকেই ওকে। আগে থেকে ওইখান থেকে বের করে দেওয়ার জন্য, সে সংসার করার জন্য হুম। তাকে প্রেশার দেওয়া হচ্ছিল। কিন্তু সে আমার মতো এমন একটা মেয়ে, বোকা মেয়ে খুঁজে পাচ্ছিল না। যে তার ছেলে-মেয়ে আছে ওইটাই তার আমার একটা দুর্বল পয়েন্ট। সে ভাবছে যে এটা আমার একটা দুর্বল যে আমার বাচ্চাদের জন্য বাধ্যতামূলক। আরেকটা হচ্ছে যে সেটা আগে থেকেই লতার সাথে তার পরিচয়। লতার কাছ থেকে সে সব খবর জেনেছে। তো এর চেয়ে দুর্বল জিনিস তো আর নাই। যে আল্টিমেটলি আপনার গৃহ পরিচারিকা যেটাকে বলে, এক ধরনের সার্ভ করার একটা মানুষ দরকার ছিল, সেভাবে আপনাকে নিয়ে গেছে ওখানে। নিয়ে গেছে। ওকে, তারপর কি হলো? তো ওখানে আস্তে, আস্তে মানে সবার সাথে পরিচয় করায় দিচ্ছে, জানাচ্ছে। কিন্তু এদিক দিয়ে দেখা যায় কি যে সে বাসায় যদি ঢাকায় যদি থাকতেছে ২ দিন, ৩ দিন সে দেশে থাকতেছে। কি ব্যাপার? আমি এখানে নতুন আসলাম, আমি চিনি না জানি না। তুমি মানে একটা আছে না যে একটা ভালোবাসার ওরকম কোনো কিছুই তার কাছে পাচ্ছিলাম না। তো আস্তে, আস্তে আমি বড় মেয়ের কাছেই জানতে পারলাম। তোমার আম্মু কিভাবে মারা গেল? মানে কারণ সে তো তখন একটু বুঝে।
ক্লাস 3 না 4 তখন পড়ে, তখন তার মা মারা যায়। তো ওর কাছে আস্তে, আস্তে জানতে পরে এগুলা সে ডিটেইলস আমাকে সব বলল। যে আর আমাকে আম্মু বলেই ডাকতো। পরবর্তীতে তার আম্মু বলে আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছিল। আর ছোট মেয়ে তো একবার পাগল। কোনো কিছু হলেই আম্মু। আর বড় মেয়ে হয়েছে কি সে তো অনেক কিছু বুঝে। যখনই ও ফ্যামিলিতে যেত, ফ্যামিলিরা উল্টাপাল্টা একটু কথা বলে আইসা আমার সাথে ২ দিন কথা বলত না। পরে আবার দেখা গেল যে আসলে তারা যে কথাগুলো বলতেছে তার কোনো কিছুই না। আমি তো তাদের সাথে ফ্রিলি। তো যখন আমি এটা জানতে পারি যে তার একটা খ্রিস্টান আছে, তখন আমি বললাম যে, "তুমি আমাকে এই জিনিসটা জানালে না। তুমি জানো যে আমার সন্তান আছে। আমি তাদের জন্য যেভাবে হোক কোনো কথা তো আমার লুকাই নাই। তুমি যদি আমাকে তখন বলতা যে আমার এটা আছে তুমি কি মাইনা থাকতে পারবা?" আমার ১ম স্ত্রী কিন্তু এইভাবেই মানতে পারে নাই। সে চলে গেছে। ভিতরে। তাই এখন তুমি কি চাও যে আমি এটা ভিতরে যন্ত্রণা সহ্য করে এরকম একদিন সরে যাই? তা আমার তো মরতে কোনো ইয়ে ছিল না। আমার কিন্তু সন্তানদের জন্য আমি এত বড় কাজ করতে পারব না। আর আমার কোনো ইচ্ছাও নাই যে আমি সুসাইড করব, মরবো ওগুলো তুমি চিন্তা করো না। মানে ওগুলা ভদ্রলোকের ১ম ওয়াইফ সুইসাইড করেছিল। সুসাইড কি এটা নিতান্ত একবারে একটা হত্যাই বলা হয়। কারণ মানে যতটুকু আমি তার বড় মেয়ের কাছ থেকে জানতে পেরেছি, যেদিন উনি মারা যায় উনি ডায়াবেটিসের রোগী ছিলেন। তো উনার প্রতি কোনো কেয়ারই তার ছিল না। হ্যাঁ? আর উনার এই ঘটনাগুলি দিতে উনিও মানে নিজের প্রতি একটা নিজের জীবনের প্রতি একটা মানে বাঁচার একটা তাগিদ সে হারায় ফেলছে। যে আপনি সেকেন্ড যে মানুষটার কাছে গেলেন, একটা নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাওয়ার জন্য, সেটা আল্টিমেটলি ছিল না। ছিল আপনি কি তার সাথে এখন ঘর সংসার করছেন? না, তার সাথে তার মানে তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। কবে নাগাদ আপনি সিদ্ধান্ত নিলেন আপনি ডিভোর্স করার জন্য? এটা হলো এবছর রোজার ঈদের আগে। এবছর ১ম রোজায় আমি ওখান থেকে এবছর মানে ২০১৩ সালে। ২০১৩ সালে সরি ২০১৩ সালের ১ম রোজায় ৩ দিন আগে থেকেই এগুলা নিয়ে কঠিন ঝগড়া। হ্যাঁ? তুমি জানালে না কেন? সে ওখানেই মানে ওই মহিলা জানতে পারছে, জানার পরে তার উপর খুব প্রেশার। সে নাকি বলতেছে যে, "তুমি আমাকে ছেড়ে তালাক দিয়ে তারপর তুমি ওর সাথে সংসার করবে। তার ছাড়া পারবা না।" তো ও তো কোনোমতেই তাকে ছাড়বে না। সে কোনোমতেই ছাড়বে না। সে আমাকে ছেড়ে দিতে রাজি আছে। কিন্তু তাকে সে ছাড়বে তো ওই মহিলা কেন সংসারে আসতে সমস্যা কি? তার রিলিজিয়নের জন্যে? হ্যাঁ, রিলিজনের জন্য। আরেক হইছে যে সে হলো তাদের বাড়িতে কাজের মেয়ে ছিল। সোশ্যাল স্ট্যাটাস এর জায়গা থেকে মানতে পারছি না। আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন, তারপরে আপনি কি করলেন? না, এর ডিভোর্স নেওয়ার জন্য সিদ্ধান্ত নিছি। এর আগে দিয়ে একটা ঘটনা হলো কি, সে ওখান থেকে আসার পরে আমার তখন পরীক্ষা চলছিল। তো শুক্রবারে পরীক্ষা দিয়ে ওইদিন আমি আবার ঢাকায় ব্যাক করছি। তো শনিবারে সকালবেলা আমাকে বড় মেয়ে বলতেছে যে, "আম্মু, আপুর ওই ছোট মেয়েটার খুব জ্বর।" তাই আমি বললাম যে, "জ্বর? আমি চলে আসতেছি।" তো ওদিন জ্বর বিধায় আমি যখন বাসায় যাই, তখন রাতে আমি তাকে ফোন দিই। তখন সে ওই মহিলার কাছে ছিল। তখন আমি তাকে ফোন দিই, সে আমার ফোন রিসিভ করে না। তখন আমি ওই মহিলার নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি বললাম যে, ওর বাবাকে দেন। বলল যে, "আমি কি তোর সাথে কন্ট্যাক্ট করছি নাকি?" মানে এরকম বাজে কথা বলল। এই কথা বলার পরে তো মেজাজ এমনিতেই মেয়ের জ্বর। বাসায় মানে কোনো হেল্প করার মতো কোনো মানুষ নাই। কাউকে আমি সাহায্যের জন্য ডেকেও আনতে পারব না। তো এই কথা বলার পরে সে ওখান থেকেই তার কাছ থেকেই ফোনটা নিয়ে সে আমাকে মানে অনেক গালিগালাজ করল। তো আমি রাত্রেবেলা খুব কান্নাকাটি করতেছি। ওই কথা বলার পরে ওই মহিলা আবার তার উপর ভীষণ প্রেশার। তাদের মধ্যে বিশাল ঝগড়াঝাটি হইছে। হওয়ার পরে সে রাতেই চলে আসছে ঢাকায়। বাসায় আসার পরে রাত্রে কোনো কথা বলে না। তা আমি কোনো কিছু বলি না। আমি আবার যখন কুমিল্লা যাই তখন আবার ওই মহিলাকে একসময় রাতে বাসায় নিয়ে আসে। দেখানোর জন্য, তাকে কনভিন্স করার জন্য যে বিয়ে করছে, মানানোর করার জন্য বিভিন্নভাবে। তো এই জিনিসগুলা বড় মেয়ে বাসায় যখন আমরা ঢুকি তখন এই জিনিসগুলা সে মানে কেমন যেন লাগতেছে বিভিন্ন জায়গায় একটা জায়গার মধ্যে ব্লাড লেগে আছে। মানে বিভিন্ন কিছু সে চোখে পড়ছে এবং আমাকে জিজ্ঞেস করছে। আমার তো এমনি মেজাজ খারাপ। তখন আমি এই জিনিসগুলা দেখে তখন আমি বললাম, "আসলে ব্যাপারটা কি? বাসায় তো কেউ আসছিল। বাসায় তো এর মধ্যে একদিনের মধ্যে তো কেউ আসার কথা না।" তো ওইদিন রাতেই আমাকে অনেক মারধর করে। মেয়েকেও অনেক মারে। আবার বিভিন্ন কথা বলে। তো ১ম রোজার দিনই সকালবেলা আমি করি কি আমাদের বাসায় চলে আসি। আপনার বাসায় চলে আসেন। হ্যাঁ, আমাদের বাসায় চলে আসি। তো এর মধ্যে দেখি কি সে আর কোনো ফোন-টোন করে না। কোনো ফোন-টোন করে না, কোনো কথাও বলে না। আর একজনের মাধ্যম ছিল, উনার মাধ্যমে আমি যখন খোঁজ খবর নিতে গেলাম, তখন তার কাছে শুনি বিভিন্ন ধরনের মানে বাজে কথা। যে এই সেই অনেক ধরনের বাজে কথা। এই কথাগুলা শুনে আমার পুরা প্রশ্নই ওঠে না। আমি এই মানুষের সাথে আর থাকতে পারব না। মানে আমার কেন যেন একটা মানে এরকমভাবে একটা অভুক্তি চলে আসছে। মানে এক তো আমি ছেলে-মেয়েকে ছাড়া কষ্ট থাকি। আরেকটা ঘটনা হইছে কি, এখানে আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলতে চাই। একদিন তার মেয়েও আমার গায়ে হাত উঠাইছে, বড় মেয়ে। ছোট মেয়েটা কান্নাকাটি করে ওরে মারতেছে বিধায় আছে। আমি ওকে যখন আটকাইতে গেছি সে ঠাস করে আমার গালের মধ্যে একটা চড়। তো এই ছোটখাটো জিনিস তার ফ্যামিলিতে মেয়েদের এরকম জিনিসটা তার প্রতি থেকেও যেমন আসতেছে, এরকম ঘটনাগুলো তার মেয়েদের প্রতি। ওদেরকে কনভিন্স করে আসি, আবার তার এগুলা সহ্য করতে হচ্ছে। এই জিনিসগুলা মিলিয়ে আমি একবারে পুরা হয়ে গেছি। সিদ্ধান্ত নিলেন আপনি ডিভোর্স দিয়ে দিলেন এবং আপনি ডিভোর্স দিলেন। দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনি ২০১৪ সালে আছেন, এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন। রাইট নাও আপনার সিচুয়েশনটা কি? এখন আমার ১ম হাসব্যান্ড ওখানে থাকাকালীন যখন আমি এই সিচুয়েশন গুলো ফিল করতেছিলাম, তখন এর মধ্যে সে যোগাযোগ করার অনেক চেষ্টা করে। একবার তার সাথে আমার কনট্যাক্ট হয়।
তো আমি মানে এতটাই ইয়ে হয়েছিলাম যে তখন তাকে একদিন বলেই ফেললাম যে আসলে এরকম আমি কোনো কিছু আমি আর আমার সন্তানদের ছাড়া আমি থাকতে পারবো না। তাকে তো আর ওই ব্যাপারে কোনো কিছু আমি বলি আপনার সন্তান আদৌ কোথায় বলিনি। থাকতো ওই সময়টাতে? আমার মার কাছে থাকতো। ওকে। হ্যাঁ, মার কাছে থাকতো। তো আমি ওকে বললাম যে আমি আমার এই তাকে শুধু এই কষ্টটাই দেখালাম যে আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারতেছি না। আগের কোনো কথাই বলেননি? না, এখন পর্যন্ত সেই ব্যাপারে কোনো কিছু আজকে যেগুলো স্বীকার করলেন সেগুলো আপনার হাসব্যান্ড কিছুই জানেন না? না, এগুলো কোনো কিছু ইভেন আপনি মাসুদকে নিয়েও কিছু বলেননি তার সম্পর্কে? না, ওই ব্যাপারে এসব জানি। শুধুমাত্র কিছু জানি কোনটা জানেন না তাহলে? একমাত্র আমার হাসব্যান্ডই এই ব্যাপারে কোনো মানে আমার ১ম হাসব্যান্ড এই ব্যাপারে কোনো কিছু জানে না। সেটা হলো যে তাকে বললাম কি যে আমি যদি সবকিছু ভুলে গিয়ে মানে আমি যদি তোমার কাছে আসতে চাই তো তুমি কি আমাকে মেনে নিবা? তো সে অনেক প্রায় সময় তো খুব কান্নাকাটি করতো যে, "তুমি এটা কেন করলা? তুমি চলে আসো, তুমি চলে আসো।" তো একদিন তাকে আমি এই কথাটাই বললাম। তো সে বলার পরে যে, "আমি সব ভুইলা যাবো। আমি কোনো কিছু মনে রাখবো না। তুমি যা করছো সেটা আমারই অন্যায় হইছে। আমারই ভুল হইছে। আমি তোমার সাথে এরকম আচরণ আপনার করা" ফার্স্ট হাসব্যান্ড এটা বলছে আপনাকে? হ্যাঁ, এগুলা বলতেছে। তা আমিও খুব কান্নাকাটি করলাম তখন। যে আসলে তোমার কোনো না, আমার ভুল ছিল। আমি তো সুখের জন্য হয়তো সুখের সন্তান চাচ্ছিলাম। আমার ভাগ্যেই নেই। তো এটা আর হবে কিনা সামনে জানি না। তো তুমি কি আমাকে মাইনা নিবা? কয়, "তুমি খালি চলে আসো।" আমি এই পর্যন্ত তো কেউ জানে না। তার ফ্যামিলির মানুষও কিন্তু এখন পর্যন্ত জানে না যে আমি এত ঘটনা আমি ঘটাই ফেলছি। আপনার হাসব্যান্ডকে ডিভোর্স দেওয়ার কত বছর অতিবাহিত হয়েছে? কত সালে ডিভোর্স দিয়েছেন? ১১ তে ২০১১ তে। ২০০১ ২০১১ তার মানে ২ বছর। তার হাসব্যান্ড মানে আপনার কিন্তু ওখান থেকে আমি ঢাকা থেকে তার সাথে সেপারেশন ৯ এর থেকে। ৯ থেকে ৯ সেপারেশন। থেকে সেপারেশন কিন্তু বাড়িতে ২০০৯ থেকে সেপারেশন এবং ২০১৩ তার মানে ৪ বছর টোটাল আমরা বলতে পারি। এই ৪ বছর আপনার হাসব্যান্ড, ফার্স্ট হাসব্যান্ডের ফ্যামিলি কি জানে যে আপনারা শুধু সেপারেশন এ আছেন কিন্তু আরেকটা বিয়ে করেছেন এগুলো কিছু জানে না? না, কোনো কিছু জানে না। সেপারেশন বলতে কি আমি আমার বাবা-মার কাছে মানে আমার ফ্যামিলিতে আছি। আমি তার কাছে ডিভোর্স হয়ে গেছে এটা তো জানেন না নিশ্চয়ই? এটা জানেন। ডিভোর্স হয়ে গেছে এটাও এটাও জানে। এটা কি জানায়নি? আপনার হাসব্যান্ডই জানায়নি? জানাই নাই। এখন আপনি রাইট নাও ফিল করেন যে আপনার হাসব্যান্ডই আপনার জন্য পারফেক্ট মানুষ ছিল। অবশ্যই। সে কি এখনো ইট, পাথর, বালি এগুলো নিয়ে কাজ করছে? হ্যাঁ, এখন ওইগুলি নিয়ে আছি। আপনার এগুলোর জন্য কোনো খারাপ লাগে না এখন? এখন যদি আপনি তার কাছে ফিরে যান খারাপ লাগবে না? না। আপনার হাসব্যান্ড তো এখনো সেই ইট পাথর নিয়েই আছে। আপনার ধরেন আপনার তার মধ্যে তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সে ঐরকম টাকা পয়সা ঐরকম ভাবেই তুলবে। আপনি পারবেন এখন এগুলো মেনে নিতে? আপনার হাসব্যান্ড তো আপনাকে চাচ্ছে এখন সেই ফার্স্ট হাসব্যান্ড। এখন এটা আমি বাধ্য হয়েই মেনে নিতে হবে। কারণ আমার সন্তান এখন বড় হইছে। তাদের পরিচয়ের জন্য। তার মানে আপনি নিজে চান না শুধুমাত্র তার পরিচয়ের জন্য। হ্যাঁ, আমার সন্তানদের জন্য আমি নিজে চাই নাকি? এটা তো আমার চাওয়া কি? এখন আমাকে মানে কষ্ট করে তার কথাগুলো শুনে আরেকটা ব্যাপার এখানে হয়েছে কি যে সে ২০১২ তে সেও বিয়ে করছে। আপনার হাসব্যান্ডও বিয়ে করেছিলেন। হাসব্যান্ড বিয়ে করছে। কিন্তু সে আমাকে জানায়নি। তখনও যদি সে বলত যে এতটা কষ্ট পেতাম না। হয়তো এটার জন্য আমিই দায়ী ছিলাম। সেটা তো আমি সবসময় মানি। তখন আমি বলতাম যে, "তুমি কি বিয়ে করছো? তুমি যদি বিয়ে করো আমি যেহেতু একটা ভুল করছি, সেই ভুলটা তোমার মধ্যে হতে পারে।" তখন আমি তোমাকে বারবার বলতাম যে, "যাও আমি বিয়ে করে ফেলছি, তুমিও করে ফেলো। তোমারও তো একটা জীবন আছে, তুমি করে ফেলো।" চলবে না কি বলো? আমি তোমাকে ছাড়া মানে সে আসলে কি আরেকটা জিনিস সে প্রচন্ড মিথ্যে কথা বলতো। আপনি আমাকে বলেন এখন যে আপনি যা বলিব সত্য বলিবতে কেন আসলেন? এই যে আমার আজকে আমার বান্ধবীর সাথে যে অন্যায়টা আমি করছি, সম্পর্কটাকে আমি অপবিত্র করে ফেলছি। কারণ আমাদের যে বান্ধবীর একটা সম্পর্ক, ওই সম্পর্কটাই থাকা ছিল। কিন্তু তার যে বিশ্বাসটা আমার প্রতি ছিল, তার ভাঙাটা আমার মোটেও উচিত আপনার বান্ধবীর সাথে আপনি যাকে লাভ করতেন তার সম্পর্ক কি শেষ হয়ে গিয়েছে? মানে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে? না। তারা স্ত্রীর সংসার এখন করছে? পর্যন্ত স্ত্রী সংসার করতেছে কিন্তু সংসারের মধ্যে কোনো শান্তি এই ব্যাপারে ধরেন এখনো যদি মানে সে কারো সাথে কথা বললে আমার সাথে কথা বলতেছে। বাইরে বাসায় যদি লেট করে নাকি যদি বাসায় ফেরে তাহলে বলে কি যে ওর সাথে বেড়াতে গিয়েছে। মানে মাসুদ এখন আপনাকে লাভ করে? এখনো পছন্দ করে। আপনি মনে করছেন আপনার বান্ধবীর কাছে আপনি ভুল করেছেন। আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে আপনার নিজের কাছে। আমার যেটা মনে হয়েছে, আমি আপনাকে কোনো রকম কোনো কাউন্সেলিং করব না। আমি শুধু আমার কাছ থেকে যেটা বুঝি, সেটা হলো যে আপনি আপনার হাসব্যান্ডের অ্যাটিটিউডে স্যাটিসফাইড ছিলেন না। ১ম হাসব্যান্ডের জায়গাতে আসি। তার সোশ্যাল স্ট্যাটাস নিয়ে আপনি স্যাটিসফাইড ছিলেন না। সেটা চেঞ্জ করার জন্য আপনি যথেষ্ট চেষ্টা করেছেন। সেটা আপনি পারেননি, বীতশ্রদ্ধ হয়ে গেছেন। আপনি মানুষটা ভালোবাসা বোঝার আগে আপনি একটা স্বামী পেয়ে গিয়েছেন, সন্তান পেয়ে গিয়েছেন। তারপরে ভাঙা হোক, যেটাই হোক না কেন, লজিক্যাল হোক, ইললজিক্যাল হোক, হৃদয়ের ডাক যখন শুরু হয়ে গেছে আপনি ভালোবেসে ফেলেছেন একটা মানুষকে। এবং ওই মানুষটাকে ভালোবাসার পরে এতটাই বেশি মোহবিষ্ট ছিলেন তার উপরে, এই সংসার, এই সন্তান, এইদেরকে নিয়ে চিন্তা করার আপনার কোনো সুযোগই ছিল না। এবং আপনি কোনো রকম যেহেতু কাজ জানেন, সেটা নিয়ে আপনি মোটামুটি চিন্তা করলেন যে আপনি একটা যেকোনো জায়গা আপনার নিজের বাপের বাড়িতে করে নিতে পারবেন। আপনার মনে হয়েছিল যে এটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট জায়গা। কিন্তু পরবর্তী দিকে আপনি দেখলেন যে মেয়েদের আসলে বিয়ের পরে নিজের বাপের বাড়ি বলে কোনো কিছু থাকে না। এবং সেখানে থাকা অবস্থায় আপনি আপনার হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিলেন। দেবার পরে আপনি দেখলেন যে একটা মানুষ, যে মানুষটা আপনাকে মোবাইলে নক করছে, একটা আননোন মানুষ, যে মানুষটার সম্পর্কে আপনি কোনো রকম জেনে শুনে বা অল্প বিস্তর জেনে আপনি তাকে বিয়ে করে ফেললেন আপনার পায়ের মাটির জন্য। সেখানে গিয়ে দেখলেন যে ওখানেও আপনার কোনো জায়গা নেই। এবং আপনার এখন যে ভুল স্বীকারের জায়গাটা, সেখানে
আপনি পাচ্ছেন আপনার বান্ধবীকে। আপনার বান্ধবীও তো আপনার আমি- মধ্যে ভুল করেছে। হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমি মারাত্মক ভুল করেছি। এটা তো অনেক বড় ভুল। আপনার হাজবেন্ডও আপনার প্রতি ভুল করেছে, আপনিও আপনার হাজবেন্ডের প্রতি ভুল করেছেন। আপনারা এখানে কেউই এক পক্ষের দোষী।